এক যুগের কথা। একটা খুব সুন্দর এবং সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল রণথম্বাপুর। এই রাজ্য তার সবুজ ভরা উপত্যকা, ঘন জঙ্গল এবং বিশাল প্রাসাদের জন্য সারা দেশে বিখ্যাত ছিল। এই রাজ্যের রাজার নাম ছিল মহারাজ ভানু সিংহ, যিনি তার ন্যায়পরায়ণতা এবং দৃঢ়তার জন্য পরিচিত ছিলেন। তার একটা ছেলে ছিল, যার নাম রিয়ান্স ছিল। রিয়ান্স মাত্র ২৮ বছরের ছিল, কিন্তু তার বীরত্ব, বুদ্ধিমত্তা এবং সৌন্দর্যের আলোচনা দূর দূরের রাজ্য পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তার মুখে একটা অদ্ভুত গম্ভীরতা এবং লাবণ্য ছিল, যা তার পদ থেকে পাওয়া গিয়েছিল। সে রাজ্যের যুবরাজ ছিল এবং তার বাবার মৃত্যুর পর রাজ্যের প্রধান বিচারক হয়ে গিয়েছিল। রণথম্বাপুর রাজ্যের চারপাশে অনেক ছোট ছোট গ্রাম ছিল, যা রাজ্যের অধীন ছিল। এই গ্রামগুলোর মধ্যে একটা গ্রাম ছিল যার নাম ধনপুরা ছিল। এই গ্রাম তার দারিদ্র্য এবং পিছিয়ে পড়ার জন্য পরিচিত ছিল, কিন্তু এই গ্রামেও মানুষজন তাদের পরিশ্রম দিয়ে পেট পালার চেষ্টা করত। এই গ্রামে একটা ব্যক্তি ছিল যার নাম লক্ষণ ছিল। লক্ষণ একটা জুয়ারি ছিল এবং তার খারাপ অভ্যাসের কারণে সারা গ্রামে কুখ্যাত ছিল। তার একটা ১৭ বছরের মেয়ে ছিল যার নাম আরাধ্যা ছিল। আরাধ্যার মা তার শৈশবে মারা গিয়েছিল এবং তখন থেকে লক্ষণ দ্বিতীয় বিয়ে করেছিল, কিন্তু দ্বিতীয় স্ত্রীও কয়েক বছর পর অসুস্থতায় মারা গিয়েছিল। এখন আরাধ্যা একদম একা ছিল এবং একা বাবার সাথে থাকত। আরাধ্যা একটা অত্যন্ত সুন্দর এবং নির্দোষ মেয়ে ছিল। তার মুখে একটা অদ্ভুত নির্দোষতা ছিল, যা যে কাউকে তার দিকে টেনে নেয়। তার কালো কালো বড় বড় চোখ যে কারোর হৃদয়ে ঢুকে যায়। সেই চোখগুলো এমন ছিল যেন রাতের আকাশে চকচক করে তারা। সেই চোখগুলোতে একটা গভীরতা ছিল, একটা দুঃখ ছিল এবং সাথে একটা অদ্ভুত নির্দোষতাও ছিল। কিন্তু এত সৌন্দর্যের পরেও আরাধ্যার ভাগ্যে শুধু দুঃখ লেখা ছিল। লক্ষণ তার খারাপ অভ্যাসের কারণে প্রায়ই জুয়ায় টাকা হারিয়ে ফেলত। সে মদ খায় এবং তার মেয়ের যত্ন একদম নেয় না। আরাধ্যা তার বাড়ির সব কাজ করত। সে খাবার রান্না করত, কাপড় ধুত এবং বাড়ি পরিষ্কার রাখত। কিন্তু তার বাবা কখনো তার মূল্যায়ন করেনি। উল্টে সে তাকে মারধর করত এবং গালাগালি দিত। আরাধ্যাকে তার বাবা থেকে খুব ভয় লাগত, কিন্তু সে চুপচাপ সব সহ্য করত, কারণ তার কাছে আর কোনো সাহায্য ছিল না। তোমরা কি ভাবতে পারো যে একটা বাবা তার মেয়ের সাথে এমন ব্যবহার করতে পারে? এমন বাবাকে কি ক্ষমা করা যায়? একদিনের কথা, লক্ষণ সন্ধ্যায় জুয়া খেলার জন্য গ্রামের বাইরে একটা পুরনো ভাঙা বাড়িতে পেল। সেখানে গ্রামের আরও কয়েকটা জুয়ারি জড়ো হয়েছিল। তাদের মধ্যে একটা লোক ছিল যার নাম বিক্রম ছিল। বিক্রম একটা দুর্বৃত্ত এবং ভয়ানক মানুষ ছিল। সে সব সময় মানুষজনকে ভয় দেখায় এবং তাদের থেকে টাকা আদায় করে। রাজ্যের রাজা কয়েক বছর আগে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, কারণ সে একটা নারীর সাথে খারাপ ব্যবহার করেছিল। কিন্তু বিক্রম এখন পাশেন একটা অন্য গ্রামে থাকত এবং মাঝে মধ্যে ধনপুরা গ্রামে জুয়া খেলতে আসত। লক্ষণ এবং বিক্রমের বন্ধুত্ব ছিল। দুজন একসাথে জুয়া খেলত এবং মদ খায়। সেই রাতে জুয়ার খেলা খুবই বিপজ্জনক মোড়ে পৌঁছেছিল। লক্ষণ লাগাতার হারছিল এবং তার কাছে টাকা শেষ হয়ে গিয়েছিল। বিক্রম মজা করে বলল যে যদি লক্ষণের কাছে টাকা না থাকে তাহলে সে অন্য কিছুও দাও লাগাতে পারে। লক্ষণ মদের নেশায় জিজ্ঞাসা করল যে সে কি দাও লাগাতে পারে। বিক্রম হাসতে হাসতে বলল যে সে তার মেয়ে আরাধ্যাকে পাও লাগাতে পারে। এটা শুনে সেখানে বসা সবাই অবাক হয়ে গেল। কেউ ভাবতে পারে না যে কোনো বাবা তার মেয়েকে জুয়ায় দাও লাগাবে। কিন্তু লক্ষণ এত নিচে নেমে গিয়েছিল যে তাকে তার মেয়ের কোনো চিন্তা নেই। সে ভেবেছিল যে হয়তো এবার ভাগ্য তার সাথে দেবে এবং সে জিতবে। তাই সে হ্যাঁ বলে দিল এবং তার মেয়েকে দাও লাগিয়ে দিল। বিক্রমের চোখে একটা অদ্ভুত চকচকে এলো। সে শুরু থেকেই আরাধ্যার উপর নজর রাখত। তাকে আরাধ্যার সৌন্দর্য খুব পছন্দ ছিল এবং সে তাকে যে কোনো উপায়ে তার করে নিতে চাইত। সে ইচ্ছাকৃতভাবেই দাও লাগিয়েছিল, কারণ সে জানত যে লক্ষণ হারবে, এবং তাই হয়েছিল। জুয়ার শেষ রাউন্ড শেষ হলো এবং লক্ষণ হারল। বিক্রম জিতল এবং এখন আরাধ্যা তার হয়ে গেল। লক্ষণ তার ভুলের উপলব্ধি করল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। বিক্রম বলল যে সে এখনই আরাধ্যাকে নিতে আসবে এবং লক্ষণকে তাকে দিতে হবে। রাতের অন্ধকারে বিক্রম লক্ষণের বাড়ি পৌঁছল। সে দরজা জোরে মারল এবং আরাধ্যাকে বাইরে ডাকল। আরাধ্যা ঘুমাচ্ছিল এবং হঠাৎ দরজার আওয়াজ শুনে ভয় পেয়ে গেল। সে দরজা খুলল, তাহলে সামনে বিক্রম দাঁড়িয়েছিল। বিক্রম কিছু না বলে তার হাত ধরল এবং তাকে টেনে বাইরে নিয়ে যেতে লাগল। আরাধ্যা চিৎকার করতে শুরু করল। সে কাঁদতে লাগল এবং বিক্রম থেকে ছাড়ার চেষ্টা করতে লাগল। তার কান্নার আওয়াজ শুনে গ্রামের লোকজন জড়ো হয়ে গেল। সবাই দেখে অবাক হয়ে গেল যে বিক্রম আরাধ্যাতে কেন নিয়ে যাচ্ছে, কিন্তু কারো সাহস নেই যে বিক্রমের সামনে কথা বলবে। সে একটা বিপজ্জনক দুর্বৃত্ত ছিল এবং তাকে থামানো কারো ক্ষমতায় নেই। গ্রামের কয়েকটা বয়স্ক লোকের আরাধ্যার উপর করুণা হলো। তারা ভাবল যে এই নির্দোষ মেয়েকে বাঁচানো দরকার।
তাদের মনে পড়ল যে পাশের গ্রামে যুবরাজ রিয়ান্স থাকেন, যিনি তার ন্যায়পরায়ণতা এবং নারীদের প্রতি সম্মানের জন্য পরিচিত। যদি কেউ এই মেয়েকে বাঁচাতে পারে তাহলে সে শুধু যুবরাজ রিয়ান্স। তাই গ্রামের কয়েকটা লোক দৌড়ে যুবরাজের প্রাসাদের দিকে গেল এবং তাদের সব কথা বলল। যুবরাজ রিয়ান্স সেই সময় তার প্রাসাদে বিশ্রাম করছিলেন। যখন তাদের এই খবর পেলেন তাহলে তার রক্ত ফুটে উঠল। তাদের এমন কথা একদম সহ্য নয়। সে তুরন্ত তার রথে চড়লেন এবং তার কয়েকটা সৈন্য নিয়ে ধনপুরা গ্রামের দিকে চলে গেলেন। যুবরাজের রথ খুবই মহান ছিল। তার উপর সোনা এবং রূপোর রক্ষা করা ছিল এবং 4টে শক্তিশালী ঘোড়া তাকে টানত। রথের ঘণ্টার আওয়াজ দূর থেকেই শোনা যাচ্ছিল এবং গ্রামের লোকজন বুঝে গেল যে যুবরাজ আসছেন। যুবরাজের রথ লক্ষণের বাড়ির সামনে এসে থামল। যুবরাজ রিয়ান্স রথ থেকে নামলেন। তিনি খুবই মহান কাপড় পরেছিলেন। তার কাঁধে একটা বড় কালো শাল ল্যাপটানো ছিল এবং পায়ে কোলহাপুরি চপ্পল ছিল। তার ঘন দাড়ি, তার মুখে একটা অদ্ভুত তেজ আনছিল। তার মুখ থেকে স্পষ্ট লাগছিল যে তিনি কাউকে ক্ষমা করার মেজাজে নেই। যুবরাজকে দেখে সব গ্রামবাসী ঝুঁকে গেল এবং তার সম্মান করল। যুবরাজ চারদিকে নজর ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন যে লক্ষণ কোথায়। লোকজন বলল যে লক্ষণ ভয়ে বাড়ির পিছন থেকে পালিয়ে গিয়েছে এবং বিক্রমও পালিয়ে গিয়েছে। যুবরাজ তুরন্ত তার সৈন্যদের আদেশ দিলেন যে তারা দুজনকে খুঁজে বের করে আনুক। যুবরাজের সৈন্যরা খুবই চালাক এবং শক্তিশালী ছিল। তারা সারা রাত লক্ষণ এবং বিক্রমকে খুঁজল এবং সকাল হতে হতে দুজনকে ধরে নিল। দুজনকে বেঁধে গ্রামের মাঝখানে নিয়ে আসা হলো, যেখানে পঞ্চায়েত ডাকা হয়েছিল। পঞ্চায়েত একটা এমন সভা ছিল যেখানে রাজ্যের যুবরাজ বা রাজা বিচার করেন। গ্রামের সব লোক জড়ো হয়ে গেল এবং যুবরাজের সিদ্ধান্তের অপেক্ষা করতে লাগল। সবাই জানতে চাইত যে লক্ষণের সাথে কি হবে। যে মানুষ তার 17 বছরের মেয়েকে শুধু 10,000 সোনার মুদ্রার বদলে জুয়ায় দাও লাগিয়ে দিয়েছিল, তার কি শাস্তি হবে। পঞ্চায়েতের সভা শুরু হলো। যুবরাজ রিয়ান্স একটা উঁচু সিংহাসনে বসেছিলেন। তার মুখে গম্ভীরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। লক্ষণ এবং বিক্রম দুজন বাধা অবস্থায় সামনে দাঁড়িয়েছিল। লক্ষণ কাঁপছিল। তাকে তার মৃত্যু তার চোখের সামনে দেখা যাচ্ছিল। যুবরাজ রিয়ান্স থেকে বাঁচা অসম্ভব ছিল। উপর থেকে সে এই অপমানও করেছিল যে অপরাধ করার পর পালিয়ে গিয়েছিল। যুবরাজ তার পায়ে পা রেখে লক্ষণের দিকে তাকালেন। তার চোখে একটা ঠান্ডা আগুন জ্বলছিল। তিনি জিজ্ঞাসা করলেন যে লক্ষণের কিছু বলার আছে, কোনো শেষ কথা বা কোনো শেষ ইচ্ছা। লক্ষণ একদম ঘাবড়ে গেল। তাকে বোঝা যাচ্ছে না যে কি বলবে। সে ভাবল যে হয়তো যদি সে তার মেয়ের উল্লেখ করে তাহলে যুবরাজের তার উপর করুণা হবে, কারণ যুবরাজ রিয়ান্স নারীদের বিষয়ে খুব নরম হৃদয়ের ছিলেন। তাই লক্ষণ হাত জোড় করে যুবরাজের পায়ে পড়ে গেল। সে বলল যে তাকে ক্ষমা করা হোক, কারণ যদি সে মারা যায় তাহলে তার মেয়ে অনাথ হয়ে যাবে। তার মা তো শৈশবে মারা গিয়েছিল এবং এখন যদি বাবাও চলে যায় তাহলে তার যত্ন কে করবে। লক্ষণ তার মুখে নির্দোষতা এবং অসহায়তা আনার চেষ্টা করল। তাকে আশা ছিল যে হয়তো যুবরাজের তার উপর করুণা হবে। কিন্তু যুবরাজ রিয়ান্স এত সহজে গলে যাওয়ার লোক নয়। তিনি একদম নির্লিপ্তভাবে উত্তর দিলেন। তিনি বললেন যে প্রথম কথা তো এটা যে লক্ষণের মেয়ে তার মারা যাওয়ার পর অনাথ হবে না, কারণ সে প্রাপ্তবয়স্ক। যতদূর তাদের তথ্য আছে তার 18 বছর পূর্ণ হওয়ার আর মাত্র 3 মাস বাকি। এবং দ্বিতীয় কথা এটা যে যদি লক্ষণের তার একা থাকার ভয় থাকে তাহলে তার সমাধানও করা যায়। যুবরাজ বললেন যে তিনি এক্ষুনি এই মুহূর্তে আরাধ্যার বিয়ে তার বিশ্বস্ত সেবক কমলেশের সাথে করিয়ে দেবেন। সে প্রাসাদে যুবরাজের তত্ত্বাবধানে থাকবে, তাই লক্ষণ শান্তিতে মরতে পারে। এটা বলে যুবরাজ তার কাছে দাঁড়ানো একটা সেবককে ইশারা করলেন যে 40 থেকে 45 বছরের ছিল। যুবরাজ তাকে জিজ্ঞাসা করলেন যে সে কি আরাধ্যার সাথে বিয়ে করবে। যুবরাজের এই কথা শুনে পুরো পঞ্চায়েতে একটা নীরবতা ছড়িয়ে পড়ল। লক্ষণের চোখ ফেটে গেল। তাকে আশা নেই যে যুবরাজ এই সমস্যার সমাধান এত সহজে দিয়ে দেবেন। সে তো শুধু তার মৃত্যু টালতে চাইত এবং ক্ষমা চাইছিল। সে তার নির্দোষ 17 বছরের মেয়েকে মাঝখানে শুধু নিজেকে বাঁচানোর জন্য এনেছিল, কিন্তু যুবরাজ রিয়ান্স তাকে ক্ষমা করার মেজাজে একদম নয়। যুবরাজ কয়েকটা সৈন্যকে আদেশ দিলেন যে তারা যান এবং আরাধ্যাকে পূর্ণ সম্মান এবং শ্রদ্ধার সাথে এখানে নিয়ে আসুক এবং শুভ বিবাহের প্রস্তুতি করুক। এখনই এবং এই মুহূর্তে তার বিবাহ তার বিশেষ সেবক কমলেশের সাথে হবে এবং তারপর লক্ষণের সিদ্ধান্ত ঘোষণা করা হবে। যুবরাজ বললেন যে লক্ষণ তার নামের কত অপমান করেছে। এমন মানুষের এই গ্রামে থাকা তাদের সহ্য নয়, বরং এই পৃথিবীতে থাকাও তাদের সহ্য নয়। তাই তিনি সবার সামনে লক্ষণকে মৃত্যুদণ্ড ঘোষণা করছেন। এটা বলে যুবরাজ হঠাৎ উঠে দাঁড়ালেন। যুবরাজের মুখ থেকে নির্গত প্রত্যেক কথা পাথরের লাইনের মতো হয় এবং লক্ষণ এই কথা ভালো করে জানত। তাই তাকে অজ্ঞান হয়ে যাওয়ার মতো আক্রমণ হতে লাগল। কিছুক্ষণ পর একটা কালো ওড়নায় লিপটানো সরু সরু মেয়ে সেখানে নিয়ে আসা হলো। সে তার মুখ ঢেকে রেখেছিল।
শুধু তার চোখ দেখা যাচ্ছিল, যা কেঁদে কেঁদে ফুলে গিয়েছিল। সেই চোখগুলোতে অসংখ্য জাগ্রত রাতের ক্লান্তি ভরা প্রভাব ছিল, কিন্তু সেই ফোলা চোখের সৌন্দর্য প্রত্যেকের দৃষ্টি তার দিকে টেনে নিচ্ছিল। কালো কানের মতো চকচক করে চোখ এবং সেই চোখে বাঁকা কালো ঘন পলক। কান্নার কারণে হালকা গোলাপিত্ব সেই চোখগুলোকে আরও প্রাণঘাতী করে তুলছিল। যুবরাজ ইয়ান্স শুধু একটা নজর সেই মেয়ের দিকে তুলে দেখলেন এবং তার নজর তার সেই কালো চোখের সাথে জড়িয়ে গেল। কি কারো চোখ এত সুন্দরও হতে পারে? একটা মুহূর্তের জন্য শুধু তার মনে এই চিন্তা এলো। তার ধারালো সরু আঙুলগুলো কালো ওড়না শক্ত করে ধরে রেখেছিল। দূর থেকেই তার কাঁপা অস্তিত্ব যুবরাজকে টলমল করে অনুভব হল। সে তার কালো চোখে একটা মুহূর্তের জন্য দেখে যেন থেমে গেল। সময় যেন থেমে গেল। হৃদয়ের একটা ধড়কন ছুটে গেল। কি যুবরাজ রিয়ান্স সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, নাকি তাদের অন্য কিছু করা উচিত ছিল? তোমাদের মতামত কমেন্টে অবশ্যই বলো। সেই ছোট মেয়ে যে কয়েকটা দূরত্বে দাঁড়িয়ে তার জীবনের সিদ্ধান্ত এবং তার বাবার শাস্তির অপেক্ষায় দাঁড়িয়েছিল, তার প্রার্থনা ভরা বড় বড় চোখ দিয়ে যুবরাজকে দেখছিল। হঠাৎ তার চোখ থেকে আসুর একটা ফোঁটা ঘুরে ওড়নায় ডুবে গেল, বা হয়তো সোজা যুবরাজ রিয়ান্সের হৃদয়ে ঢুকে গেল। তিনি অনিচ্ছাকৃতভাবে নজর অন্যদিকে ঘুরিয়ে নিলেন। তিনি সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং এখন তার থেকে সরতে পারেন না, চাই হৃদয়ে লাখ বাগান্তর করুক না কেন। লক্ষণ শেষবার সাহস করে আরও একটা দাও ফেলল। সে বলল যে যুবরাজকে করুণা করা উচিত। তার মেয়ে শুধু 17 বছরের। যুবরাজ তার বিয়ে কোনো 40-50 বছরের লোকের সাথে কিভাবে করতে পারেন? না হলে গ্রামে সবাই বলবে যে যুবরাজ কত নিষ্ঠুর। লক্ষণ বলল যে কথা তাহলে তখন হবে যখন যুবরাজ নিজে তার মেয়ের সাথে বিয়ে করবেন। তাহলে সে খুশি খুশি মৃত্যুকে গলায় লাগাবে। সে একটা এমন শর্ত রেখেছে যা যুবরাজ হয়তো কখনো পূর্ণ করবেন না, কিন্তু যুবরাজ বললেন যে ঠিক আছে, তাদের মঞ্জুর। যুবরাজ রিয়ান্স একদম সোজা দাঁড়িয়ে গেলেন। তার আওয়াজে এমন ধমক, এমন কঠোরতা এবং সাথে এমন অদ্ভুত নরম আগুন ছিল যে পুরো পঞ্চায়েত যেন শ্বাস নেওয়া ভুলে গেল। যুবরাজ বললেন যে তিনি এই মুহূর্তে এই মেয়ের সাথে বিয়ে করতে প্রস্তুত। পূর্ণ সম্মান এবং পূর্ণ শ্রদ্ধার সাথে তাকে তার নাম দেবেন। এটা বলে তার চোখে একটা এমন চকচকে ছিল যেন তার হৃদয় হঠাৎ কোনো গভীর মুরাদ পেয়ে গেল। তাদের প্রথম নজরেই সেই মেয়ের সাথে একটা অদ্ভুত আকর্ষণ এবং তার গভীর কালো চোখ থেকে একটা নীরব প্রেম হয়ে গিয়েছিল, এবং লক্ষণ তো যেন অজান্তেই তার মুশকিল সহজ করে দিয়েছে। লক্ষণের মুখ এখন চোখ খোলা রয়ে গেল। সে রিয়ান্সকে এমন কথা বলতে শোনার কখনো কল্পনাও করতে পারে না। গ্রামের লোকজন একে অন্যের কানে ফিসফিস করে লাগল, এটা কি হলো? এটা তো একদম অদ্ভুত কথা। কি আমরা সত্যি কোনো নাটকে এসেছি? কিন্তু সামনে কালো চাদরে ল্যাপটানো সেই মেয়ে একটা মুহূর্তের জন্য একদম স্থির হয়ে গেল, যেন তার পায়ের নিচে জমিন সয়ে গেল। তার কালো চোখ অবাক হয়ে ফুলে গেল, হৃদয়ে ধকধক করে তার বুকে কাঁপছিল। এই সিদ্ধান্ত থেকে তার চোখে একটা এমন অস্থিরতা উঠে এলো যা রিয়ান্স স্পষ্ট অনুভব করেছিল। সে হয়তো কিছু বলতে চাইত, কিন্তু বলতে পারছিল না। এবং কিছুক্ষণ পর রিয়ান্সের বিবাহ লক্ষণের মেয়ে আরাধ্যার সাথে নির্ধারিত হয়ে গেল, এবং সেই মুহূর্তে বাতাস পর্যন্ত থেমে গেল, যেন ভাগ্য নিজেই তাদের গল্প লিখছে। সে তার পাড়ার কমলা খালার সাথে সভায় এসেছিল। তাকে কি জানা ছিল যে একটা মুহূর্তে তার পুরো জীবন উলটপালট হয়ে যাবে? তার বাবাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে এবং তার নিজের জীবনের এত বড় সিদ্ধান্ত তার মর্জি ছাড়া নির্ধারিত করে দেওয়া হবে। কিন্তু সে তার সাথে এত বড় অত্যাচার কখনো হতে দেবে না। সে সোজা রিয়ান্সের সামনে এসে দাঁড়াল। তার চোখে এমন আগুন ছিল যে চারপাশে দাঁড়ানো লোকজনও নীরব হয়ে গেল। তাকে এই রাজপুত্রদের থেকে কোনো ভয় নেই যারা গরিবদের ভাগ্য তাদের আঙুলে নাচায়। আমি এই বিয়েকে স্বীকার করব না, রাজপুত্র রিয়ান্স। তার আওয়াজ গুঞ্জনের মতো উঠল, তীব্র কাঁপা কিন্তু একদম নির্ভীক। আমি তোমাদের কোনো সিদ্ধান্ত স্বীকার করতে পারি না। যদি আমার বাবা আমাকে জুয়ায় হারিয়ে দিয়েছে, তাহলে তার শাস্তি দেওয়ার তোমরা কে, যখন আমি নিজে তাকে ক্ষমা করে দিয়েছি? রিয়ান্সের চোখে একটা মুহূর্তের জন্য অবাক ভাব ভেসে উঠল। পুরো গ্রামে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। কারো এমন সাহস রিয়ান্সের সামনে দেখা নেই এবং না শোনা। সে চায় আমাকে বিক্রি করে আমার দাম লাগাক। আমি তার মেয়ে, এবং রইল আমার বিয়ের কথা, তাহলে আমি কোনো অবস্থায় নিজেকে একটা নিষ্ঠুর মানুষের হাতে ছেড়ে দেব না। তার আওয়াজ ভাঙছিল, কিন্তু সাহস 1 ইঞ্চিও কম নয়। চাই আমার বাবার জায়গায় আমার মাথা কেটে নেওয়া হোক, আমি তোমাদের একটা কথাও মানব না। রিয়ান্স একটা মুহূর্তে পাথর হয়ে গেল। তার চোখে রাগ, অবাক এবং আহত অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। আজ পর্যন্ত কেউ তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ দেওয়ার সাহস করেনি, এবং এই নাজুক মেয়ে সোজা তার চোখে দেখার সাহস করছে। কিছুক্ষণ আগে যে প্রথম নজরের প্রেম তার উপর চড়ে গিয়েছিল,
সে তার রাগের গরমে ছলে রাখ হয়ে গেল। সে ভারী পায়ে মেয়ের দিকে এগোলো। পরিবেশে এমন নীরবতা ছড়িয়ে পড়ল যেন বাতাসও ভয়ে দাঁড়িয়ে আছে। তুমি জিজ্ঞাসা করছো যে আমি কে? কি আমি তোমাকে বলবো যে আমি কে? বা নিজেকে কোনো দুধ খাবার শিশি ভাবছ? যে তোমাকে জানা নেই যে আমি কে? আমি এই গ্রামের উত্তরাধিকারী রাজপুত্র রিয়ান্স। এই গ্রামের ন্যায় কায়েম রাখা আমার দায়িত্ব, এবং ন্যায় এটাই বলছে যে এই মানুষকে এক্ষুনি এই মুহূর্তে মৃত্যুদণ্ড দেয়া হোক। এটা শুধু তোমার অপরাধী নয়, এর উপর অনেক পুরনো মামলাও নথিভুক্ত, এবং যাদের একটা শাস্তি হলো মৃত্যু। এবং যাই হোক, সে তোমার আসল বাবা নয়, বরং সৎ বাবা। তাই তাকে কোনো অধিকার নেই যে তোমার জীবন তার মতলবের জন্য দাও লাগাক, তোমাকে বিক্রি করে দিক, বা জুয়ায় হারিয়ে যাক। সাবধান, যদি আমার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টাও করো। তো রিয়ান্সের ভারী আওয়াজ পুরো জমায়েতে এমন গুঞ্জিত হলো যেন কেউ যুদ্ধের নাগাড়া বাজিয়ে দিয়েছে। এবং রইল বিয়ের কথা, তাহলে সেটা তোমার বাবার শেষ ইচ্ছা ভেবে পূর্ণ করছি। এই গ্রামের উত্তরাধিকারী হওয়ার নাতে আমার অধিকার আছে যে তোমাকে তুরন্ত কারো তত্ত্বাবধানে দিয়ে দিই। এবং তুমি আমার নিয়তের উপর সন্দেহ করতে লাগলে, নিজের ভাগ্যে খুশি হওয়ার বদলে আমার উপর আঙুল তুলছ। তার আওয়াজ বিদ্যুতের মতো পড়ল, কিন্তু সেই মেয়ের উপর কোনো প্রভাব পড়েনি। সে একদম পাহাড়ের মতো রিয়ান্সের সামনে দাঁড়িয়েছিল, ভয় থেকে কোষো দূর। আমি কোনো দুর্বল নারী নই, রাজপুত্র রিয়ান্স, সে তীক্ষ্ণতা দিয়ে বলল। আমি নিজে এই সম্পর্ক থেকে অস্বীকার করছি। কোনো সমাজ, কোনো ধর্মের ঠেকেদার আমার মর্জি ছাড়া আমার বিয়ে করাতে পারে না। তাহলে তোমরা কে হয়? এখন সে স্পষ্ট স্পষ্ট রিয়ান্সকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছিল। হঠাৎ কমলা খালা ঘাবড়ে তার কাছে এলো এবং রিয়ান্সের সামনে হাত জোর করে দিল। রাজপুত্র সাহেব, এটাকে ক্ষমা করো, এটা নাদান। আমাদের তোমাদের প্রত্যেক সিদ্ধান্ত মঞ্জুর। তুমি এক্ষুনি এটার সাথে বিয়ে করো। সে ভয়ে কাঁপতে কাঁপতে প্রার্থনা করছিল। রিয়ান্স, যে এখনও অবাক হয়ে ডুবেছিল, যেন তার কথা শুনে সচেতন হল। তোমার রক্ষক তোমার বাবার নাম নিজে তোমাকে আমার বিয়েতে দেওয়ার জন্য প্রস্তুত, তাই তোমার অস্বীকারের কোনো গুরুত্ব নেই। এটা বলে সে ফিরে তার জায়গায় গিয়ে বসল। তাকে এখন যে কোনো অবস্থায় এই মেয়ের সাথে বিয়ে করতে হবে, যে তার সামনে দাঁড়িয়ে তার সত্তা এবং তার অহংকার দুটোকে খোলা চ্যালেঞ্জ দিয়েছে। সে মহারাজ দিনকরের ছেলে, জিদ এবং অহংকারে তার বাবা থেকেও দুটো পায়ে গিয়ে। এখন সে যে কোনো মূল্যে আরাধ্যার থেকে পিছিয়ে যাওয়ার নয়। কিছুক্ষণ পর রিয়ান্স এবং আরাধ্যার বিয়ে পূর্ণ রীতিনীতির সাথে সম্পন্ন হয়ে গেল। অগ্নির সামনে সাত ফেরা নেওয়ার সময় তার মুখে একটা অদ্ভুত আকর্ষণ এবং সান্ত্বনা ছিল, যেন তার হৃদয়কে এই নিশ্চয়তা দিচ্ছে যে জিদ্দি এবং হঠকারী মেয়ে শুধু তার। অন্যদিকে আরাধ্যার হৃদয় যেন ভেঙে জমিনে পড়ে গিয়েছে। কমলা খালা, আপনি আমার সাথে এটা কি করলেন? তার কান্না ভরা আওয়াজে দুঃখ স্পষ্ট ঝলকাচ্ছিল। আপনি জানতেন না যে আমি অঙ্কুরকে ভালোবাসি। আমি শুধু তার সাথে আমার জীবন কাটাতে চাইতাম। তাহলে আপনি আমাকে কঠোর হৃদয়ের মানুষের সাথে কেন বেঁধে দিলেন? আমার ছেলে হয়তো তোমাকে সেই সুখ দিতে পারত না যা রিয়ান্স তোমাকে দিতে পারে। তারপর তিনি আরাধ্যার কাঁধে হাত রেখে বললেন, নিজের অবস্থা বুঝো। এখন তুমি রাজপুত্র রিয়ান্সের স্ত্রী হয়ে গিয়েছ, এবং হয়তো সে তোমার বাবা লক্ষণের উপর করুণা করবে। যাও, গিয়ে তার থেকে তোমার বাবার জীবনের ভিক্ষা চাও। এটা শুনে আরাধ্যার চোখ থেকে আঞ্চু যেন থামার নাম নিচ্ছে না। কমলাজি তাকে টেনে রিয়ান্সের একদম কাছে এনে দাঁড় করিয়ে দিল। রিয়ান্স এখনও লক্ষণের ওপর তার সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছিল, কিন্তু তার মনে তো শুধু একটা কথাই গুনছিল যে তার নতুন বউ কিছুক্ষণ আগে কোনো অন্যের নামে তার ভালোবাসা লুটাচ্ছিল, এবং এই কথা তার ভিতরের আগুনকে আরও ভরকিয়ে দিচ্ছিল। যেন এখন সে যে কোনো মূল্যে আরাধ্যাকে এটা ভুলতে দেবে না যে সে তার পুরুষত্ব এবং তার শানকে চ্যালেঞ্জ দিয়েছে। তার ভিতরে যেন ঝড় উঠতে লাগল। এটা আমার স্ত্রী হয়ে কোনো অচেনা নাম জীবে কিভাবে আনতে পারে? লক্ষণ যে তার শাস্তির অপেক্ষায় কাঁপছিল। তখন মহারাজ দিনকরের ছেলে রিয়ান্স পা কদম করে তার একদম সামনে এসে দাঁড়ালো। তার চোখে সেই কঠোরতা এবং সেই রোও ছিল। এটা ভেবিও না যে তোমার জামাই হয়ে আমি তোমাকে কোনো ছাড় দেব, নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাব। রিয়ান্স কখনো দুর্বল নয়। এটা বলে সে তার কালো শাল তার কাঁধে শক্ত করে লেপটালো এবং এগোতে লাগলো, কিন্তু একটা মুহূর্তের জন্য থামল, পিছনে ঘুরল। আরাধ্যা মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। সে হালকা হাসির সাথে বলল, ওহো হো, তাহলে তোমাকে মাথা ঝোঁকাতেও আসে? আমাকে তো লাগছিল তোমার গলায় কোনো লোহার ছড় লাগানো আছে। বিয়ের পর এটা তার প্রথম ব্যঙ্গ ছিল, চোখে চোখে তীক্ষ্ণ এবং অহংকারে ভরা। এখন চলো রথে বসো, তোমাকে বিদায় করার জন্য এখানে কোনো ব্যান্ড বাজা আসবে না। বলে সে তার রথে গিয়ে বসল। আরাধ্যা ঠোঁট টেনে চুপচাপ তার পিছনে চলল। সে পিছনের দরজা খুলল। ভিতরে বসতে যাচ্ছিল যে রিয়ান্সের আওয়াজ বিদ্যুতের মতো গুঞ্জে উঠল, ও ম্যাডাম, আমি তোমার সারথি নই, সামনে এসে বসো। তাকে বিশ্বাস হচ্ছে না যে এই সেই মেয়ে যে সারা সভার সামনে তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ দিয়েছে। একটা ছটাং ভরা মেয়ে, কিন্তু তার সাহস পাহাড়ের মতো। তাকে সব রাগ তো এই কথার। এখনও তো রিয়ান্সকে তার ওপর তার রাগ উতারতে হবে। সে তার সাথে সামনের সিটে এসে বসল। মুখ এখনও তার চাদর দিয়ে ঢাকা। রিয়ান্স কিছুক্ষণ চুপচাপ রথ চালাতো, কিন্তু তারপর তাকে দেখার ইচ্ছা তার অস্থিরতা বাড়াতে লাগল। নিজের চাদর খোলো, আমি তোমার স্বামী, কোনো অচেনা নই। তার আওয়াজ চড়া নরম ছিল, কিন্তু আরাধ্যা শুনে কাঁপে গেল। আমি চাদর খুলব না, এই জিদ্দ তোমাকে বিয়ের আগে করা উচিত ছিল। এখন তো আমার মুখ যেমনই হোক স্বীকার করতে হবে। সে স্পষ্ট বিরক্তিতে বলল। হঠাৎ রিয়ান্স জোরে রথ থামালো। চাদর তো তোমাকে খুলতেই হবে।
আমিও তো দেখি যে আখিরে কোন কথার এত অহংকার আমার স্ত্রীর, যে তার স্বামীকে উত্তর দেবায় দুটুকু বলে, এবং সেটাও রিয়ান্সকে। সে পুরো ঘুরে তার দিকে ঘুরে দেখতে লাগলো। আরাধ্যাকে তার এই তরণ খুব খারাপ লাগলো। রক্তে তো রাজা বই, কিন্তু চালচলন একদম নিচু স্তরের। আমি চাদর খুলব না। কি করবে তোমরা? আগেই জোর করে আমার সাথে বিয়ে করেছ। আমি তো কোনো অন্যকে। সাবধান। সেই শব্দ তার ঠোঁটে ছিল, যে রিয়ান্স যে এখনও শুধু তাকে চিড়াচ্ছিল। হঠাৎ সত্যি রাগে ভরে গেল, তার চোখ জ্বলে উঠল। আমার স্ত্রী হয়ে কোনো অচেনার নাম জিভে নামা এনো না। দুবার এই নাম শোনালে তাহলে পরিণাম ভালো হবে না, বুঝলে তুমি? রাজপুত্র রিয়ান্সের পৌঁছনোর পর তোমাকে শুধু আমার নামের মালা জপতে হবে, এবং এই কথা নিজের মনে ভালো করে বসিয়ে নাও। আরাধ্যা একদম সহমে গেল। সে সত্যি রিয়ান্সকে হালকা ভেবে নিচ্ছিল। আজ থেকে আমার ছাড়া কোনো অন্যের নাম জিভে এলে তাহলে কি করবে তোমরা? ছেড়ে দাও, আমাকে তো ছেড়ে দাও। যাই হোক, তোমাদের সাথে থাকতে কে চায়? সে পুরো অসতর্কতার সাথে তার চোখে দেখতে দেখতে বলল, যেন তাকে চ্যালেঞ্জ দিচ্ছে। ভালো, তাহলে এই কথা। তুমি আমাকে সত্যি হালকা ভাবছ। উঠে যাও রথ থেকে, এক্ষুনি। তার আওয়াজ আদেশের মতো ছিল, এবং আরাধ্যা ঘাবড়ে গেল। কি অর্থ? আমি কোথায় যাব? তার নজর সামনে ছড়ানো নির্জন জঙ্গলে ছিল। কাঁটাযুক্ত ঝোড়া নির্জন বাতাস, এবং সেই জায়গার সেই পুরনো ভয় যে এখানে ভূত প্রেত ঘুরে বেড়ায়। আরাধ্যার অহংকার ভুরভুরে মাটির মতো একদম বসে গেল। যেখানে যাও তোমার মর্জি, কিন্তু রথ থেকে নামো এখন। সে না থেমে সেই কঠোর স্বরে বলল, কিন্তু সে দৃষ্টি রেখে বসে রইল। এই ঘন এবং ভয়ানক জঙ্গলে সে যে কোনো মূল্যে নামতে পারে না। যখন আরাধ্যার বোর প্রভাব পড়েনি, তাহলে রিয়ান্স নিজে নামল, তার দরজার দিকে এলো, এবং তার হাত ধরে তাকে বাইরে টেনে নিল। আমি এখানে কি করব? তার আওয়াজ কাঁপছিল। এখানে নির্জনে বসে সে খোঁজে নিজের স্বামীর সাথে সম্মান করে কিভাবে কথা বলা যায়, এবং যখন সংস্কার আসবে তাহলে নিয়ে যাব তোমাকে। সে তার চোখে দেখতে দেখতে বলল, যদিও আরাধ্যা এখনো তার মুখ দেখায়নি। হঠাৎ আরাধ্যার চোখ ভরে এলো। সে তার থেকে এত নিষ্ঠুরতার আশা করেনি। ভুল হয়ে গিয়েছে রাজপুত্র সাহেব। ভুলে গিয়েছিলাম যে তোমাদের মতো রাজকীয় লোকদের সামনে আমাদের কি অবস্থা হয়। তার ভাঙা আওয়াজ যেন রিয়ান্সের হৃদয়ে কোথাও হালকা চোট করল। ঠিক আছে, তাহলে আমার পিছনে পিছনে চলো, কিন্তু রথে বসাবো না তোমাকে। সেইটা বলে রথে বসল এবং এগিয়ে গেল। আরাধ্যা ঘাবড়ে প্রায় দৌড়াতে তার পিছনে চলতে লাগল। সেই ভয়ানক জায়গায় একা থাকার তো প্রশ্নই নেই। প্রাসাদ পর্যন্ত সে তার পিছনে পিছনে পায়ে হেঁটে এলো। তাকে দ্রুত দ্রুত শ্বাস উঠতে লাগল। পুরো গ্রামে যার ন্যায়ের গুঞ্জন শোনা যায়, সে ভিতর থেকে কত নিষ্ঠুর এবং কঠোর হৃদয়ের ছিল, এটা কোনো আরাধ্যাকে জিজ্ঞাসা করলে। প্রাসাদে পৌঁছে রিয়ান্স রথ থেকে নামল। তোমার সাহস মহান, মানতে হবে। সে তার দাড়ি তাও দিয়ে তার মজা উড়াতে উড়াতে চলে গেল। আরাধ্যা ঘামে ভিজে দাঁড়িয়েছিল। তার কাঁপা হাত দিয়ে তার ঘুমটা খোলার চাইছিল, যে রিয়ান্স তার সরু আঙুলগুলোকে একদম ধরে নিল। কোনো দরকার নেই খোলার। এই সময় তোমার মুখ দেখানোর জন্য আমার কাছে কোনো বিশেষ জিনিস উপস্থিত নেই। তার স্বর এখনো নরম ছিল, কিন্তু আরাধ্যার আত্মা পর্যন্ত কাঁপে গেল। প্রথমে প্রাসাদে চলো, সবাইকে তোমার পরিচয় করাই, এবং তোমার মুখ সেটা আমি একা দেখব। তার কানের একদম কাছে এসে সে যে ধরনের এই কথা ফিসফিসিয়েছে, আরাধ্যার পা যেন জমিনে ডুবে গেল। সে না চাইতেও তার পিছনে চলতে লাগল। হৃদয়ে শুধু একটা ভয় ছিল, এই মানুষের সাথে তার জীবন কিভাবে যন্ত্রণায় কাটবে। এটা ভেবেই তার শরীরে ঠান্ডা সংবেদন দৌড়ে গেল। রিয়ান্স ভিতরে ঢুকল। কৌশল্যাজি তাকে দেখে হাসলেন। আমার ছেলে এসে গিয়েছে। অরে সুমিত্রা, তাড়াতাড়ি রিয়ান্সের জন্য ঠান্ডা জল নিয়ে আয়। তাড়াতাড়ি সে তার কাছে এলো, তার মুখ দুটো হাতে নিয়ে চুমু দিল। জীবিত থাকো আমার শিশু। রিয়ান্স তার কৌশল্যা আন্টির সাথে খুশি খুশি মিলল। সে তার জন্য মায়ের মর্যাদা রাখত, কারণ রিয়ান্সের মা বাবার মৃত্যুর পর কৌশল্যাজি তাকে পালিয়েছে। সে অন্য শহরে তার স্বামী প্রকাশ এবং মেয়ে তানভীর সাথে থাকত, কিন্তু তানভীর ছুটির কারণে সে কয়েকদিন আগে প্রাসাদে এসেছে, এবং এবার তো তিনি কোনো সিদ্ধান্ত করে যাওয়ার মন করেছেন। অরে, কি সব ভালোবাসা নিজের শিশুর উপর লুটাতে হবে? আপনি তো আমাকে দেখে কখনো আমার কপাল চুমু দেননি। হঠাৎ সভাকক্ষে তানভী পালকিতে বসে এলো। সরু সরু আধুনিক মেয়ে রিয়ান্সকে দেখে তার চোখে তারা চকচক করে উঠল। তার মাকে চিড়ানোর ধরনে বলল। সে হাসতে পিছনে ঘুরল। এটা তো স্পষ্ট, রিয়ান্সের জায়গা কেউ নিতে পারে না, এবং তুমিও না তানভী। রিয়ান্স কৌশল্যাজির কথা শুনে হাসল, কিন্তু হৃদয়ে হালকা মলিনতা ছিল। যদি কৌশল্যাজি জানতে পারেন যে আমি তাদের অনুমতি ছাড়া বিয়ে করেছি, তাহলে? হঠাৎ কোনো চিন্তায় সে পিছনে ঘুরল। আরাধ্যা মাথা ঝুঁকিয়ে ভিতরে এসে গিয়েছে। রিয়ান্স ভেবে নিয়েছে যে তাকে কিভাবে পরিচয় করাতে হবে। অরে, আমি বলতে ভুলে গিয়েছি, এদের সাথে মেলো। এটা আরাধ্যা, আজ থেকে এটাই বাড়িতে থাকবে। আয়ো আরাধ্যা, ভিতরে আয়ো, লজ্জা পেও না, এটাকে নিজের বাড়ি ভাবো। রিয়ান্সের কথা শুনে যেখানে দাদিশা তার চোখ সাফ করলেন, সেখানে কৌশল্যাজি এবং তানভী অবাক হয়ে তাকে দেখতে লাগল।
সে সাধারণ ঘাগড়াচলি পরে মুখ চাদরে ঢেকে দাঁড়িয়েছিল, কিন্তু এর আগে যে সে কোনো প্রশ্ন করত, রিয়ান্স তার গুরুত্ব স্পষ্ট করে দিল। আমি এটাকে দাদিসার জন্য বিশেষ যত্ন নেওয়ার হিসাবে রেখেছি। আজ থেকে এটা দাদিসার সাথে ছায়ার মতো থাকবে। তাদের প্রত্যেক দরকারের ভালো করে যত্ন নেবে, যাতে আমাকে তোমাদের দিক থেকে কোনো চিন্তা না হয়। দাদিসা? শেষে সে দাদিসার সামনে হাঁটু টেকে বসল, তাদের আশীর্বাদ নিল। জীবিত থাকো আমার শিশু, সদা খুশি থাকো। দাদিসা আশীর্বাদ দিলেন, এবং আরাধ্যা যেখানে দাঁড়িয়েছিল সেখানে অপমানের মারে জমিনে ডুবে গেল। তাহলে এটা ছিল তার অবস্থা। সে এখানে রিয়ান্সের জীবনে তার স্ত্রী হয়ে নয়, বরং একটা চাকরানী হয়ে এসেছে। সে চাইতেও সবার সামনে সেই সত্যি বলতে পারেনি, যা স্বীকার করে সে রিয়ান্সের কাছে এসেছে। তানভি তাকে স্বর থেকে পা পর্যন্ত গভীরভাবে দেখল। এই ঘোমটা কেন লেপটে রেখেছ? এখানে কি লজ্জা? চাদর খোলো এবং কাজে লেগে যাও। কৌশল্যাজিও তীক্ষ্ণ স্বরে তাকে ধমক দিলেন, এবং আরাধ্যা শুধু পাথর হয়ে দাঁড়িয়ে রইল। অরে কৌশল্যা, কি হয়েছে? কেন ধমক দিচ্ছ শিশুকে? দাদিসা বললেন, রিয়ান সেটাকে আমার জন্য নিয়ে এসেছে, তাহলে এটাকে আমি সামলাবো। তোমরা দুজন এর ওপর আদেশমা চালাও না। দাদিসা রাগের ধরনে বললেন, আয়ো বেটি, এদিকে আয়ো, আমার কাছে আয়ো। দূর কেন দাঁড়িয়ে আছো? আমি তো তোমাকে মেয়ে করে রাখব। ভগবান খারাপ নজর থেকে রক্ষা করুক। কোথাও থেকে এটা চাকরানি লাগছে না। দাদিসা তার পালকি ছেড়ে আরাধ্যার কাছে এলো। রেয়ান্স একটা নজর তার ওপর ফেলল, তারপর এগিয়ে গেল। সে তার প্রতিশোধ পূর্ণ করেছে। সেই মেয়ের অসভ্যতার এই শাস্তি হওয়া উচিত ছিল। রাতে সে দাদিসার কক্ষে এলো। দাদিসা চোখে চশমা লাগিয়ে সামনে দিয়া দেখছিলেন, এবং হাতে জলের গ্লাস ছিল। আরে আরে, আয়ো বেটা রিয়ান্স, জল খাবে? খুব ভালো জল দিয়েছে আরাধ্যা। বেটা, তোমরা তো আমার জীবন বদলে রেখে দিয়েছ। এত সুন্দর শিশু, এত সাজানো এবং সভ্য। আরে আরাধ্যা বেটা, কোথায় রয়ে গেলে? রিয়ান্সের জন্য জল নিয়ে আসো। সে সেখানে দাদিসার কাছে চেয়ারে বসল। তাদের কি বলবে যে সে চাকর নয়, বরং তার বিয়ে শুদ্ধ, যাকে সে এখনো দেখেনি? তাকে এত তো জানা ছিল যে এই খবর শীঘ্রই তার প্রাসাদে পৌঁছবে, কারণ পুরো গ্রাম জানে যে সে আরাধ্যার সাথে বিয়ে করেছে। কিন্তু এখনও সে নিজের মুখে বাড়ির লোকদের কিছু বলেনি। এই সময় সে কক্ষে এলো, হাতে জলের গ্লাস ধরে পা কদম করে রিয়ান্সের কাছে এলো। রিয়ান্স তাকে দেখে যেন শ্বাস নেওয়া ভুলে গেল। বড় বড় কালো চোখের নিচে ছোট ঘমণ্ডি নাক এবং গোলাপি কাটা ঠোঁট। সাদা গালে লজ্জার হালকা লালিমা উঠে এসেছে। সে একটা ইতস্তত নজর রিয়ান্সের ওপর ফেলল, এবং জলের গ্লাস তার দিকে বাড়িয়ে দিল। কিন্তু রিয়ান্স তো এখনও সেইতে হারিয়েই ছিল। সে জীবনে অনেক সুন্দর মুখ দেখেছে, তনভিও কারো থেকে কম নয়, কিন্তু এমন নির্দোষ, নিষ্কলঙ্ক এবং ধোঁয়া ধোঁয়া সাফ আয়নার মতো চকচক করে মুখ হয়তো সে আগে কখনো দেখেনি। তার ওপর সত্যি অহংকার দেখাত, এবং সেই যোগ্য ছিল যে রিয়ান্সের স্ত্রী হওয়ার পদে অহংকার করে থাকতে পারে। জলের গ্লাস ধরে রিয়ান্স এখনও তার দিক থেকে নজর সরাতে পারেনি। আয়ো বেটি, এদিকে আমার কাছে বসো। দাদিসা তো তার ওপর ফিদা হচ্ছিলেন, এবং রিয়ান্সের তো যেন কথা বন্ধ হয়ে গিয়েছে। রিয়ান্স বেটা, এটাকে বলো আজ থেকে এটা আমার কাছে রয়ে যাক, আমার কক্ষে থাকবে। কি কথা করছো দাদিসা? এটার জায়গা তো ভাণ্ডারের কক্ষে হওয়া উচিত। এটা তোমার চাকরানি। আরাধ্যাকে চিরানোর ধরনে রিয়ান্স বলল। সে চোর নজরে আরাধ্যার মুখ দেখল, যেখানে হালকা হালকা রাগের লালিমা উঠে এসেছে, এবং এই রাগই তো রিয়ান্স দেখতে চাইত। সে রাগে আরও লাল হয়ে গিয়েছে, কিন্তু হয়তো সে আরাধ্যাকে আরও তং করতে চাইত। না বেটা, কি কথা করছো? এটা কোথাও থেকে চাকরানি লাগছে না, বরং খানদানি এবং বিন মা বাবার শিশু। আরে কি দরকার ছিল এটার বাবাকে রাজার সৈন্যদের দিয়ে ধরানোর, তাকে ক্ষমা করে দিতে? এই এসে আমার অভিযোগ লাগাতে বসে গিয়েছে, এবং কি বলেছে এটা তোমাকে? রিয়ান্স কপাল টেকল। এবং কি রয়ে গেল বলার বেটা? এত দুঃখ ভরা গল্প শোনালো, আমার তো চোখ ভিজে গেল। বাস, এখন আমি এটাকে নিজের কাছে রাখব, কোথাও যেতে দেব না। দাদিসা তো মাথা থেকে পা পর্যন্ত তার ভালোবাসায় বাধা পড়ে গিয়েছে। ঠিক আছে দাদি সাহেব, তোমরা বিশ্রাম করো, এবং তুমি চলো আমার সাথে, তোমার ঠিকানা দেখিয়ে দিই। সে যে দাদিসার সাথে বসেছিল একদম ঘাবড়ে উঠল। বেটা, কেন নিয়ে যাচ্ছ এটাকে? আমার একাকিত্ব দূর করার জন্য নিয়ে এসেছিলে না এটাকে? এখানে আমার কাছে থাকতে দাও, এখানে ঘুমিয়ে যাবে, কিন্তু আমি এটাকে ভাণ্ডারের কক্ষে যেতে দেব না। বেচারা ভয় পেয়ে যাবে একা। দাদিসা আবার তার পক্ষে কথা বলল। এত শিশু নয় যে ভয় পাবে, এবং আমি এটাকে অতিথিদের কক্ষে নিয়ে যাচ্ছি, ভাণ্ডারের কক্ষে না, চিন্তা করো না। এবং এখন তোমরা বিশ্রাম করো। আরাধ্যা, চলো আমার সাথে। এটা বলে সে কক্ষ থেকে বেরিয়ে গেল, এবং সে তার পিছনে যেতে লাগল। সেই মানুষের ওপর তাকে এখন একদম বিশ্বাস নেই যে কোথাও সে আবার তাকে জঙ্গলে ছেড়ে না দেয়। এটাই ভেবে সে সত্যি ভয় পেয়ে গিয়েছে। কি পাঠ শিখিয়েছ দাদিসাকে যে সে তোমার গান গাইতে লাগল? অতিথির কক্ষে আনার পর কক্ষের দরজা বন্ধ করল এবং তার দিকে এগোল।
সে যে ঘাবড়ে দেওয়ালের সাথে লেগেছিল, একদম বলল, আমি কিছু বলিনি, শুধু সে যা যা জিজ্ঞাসা করেছে আমি বলতে গিয়েছি, এবং তোমরা পরেশান হয়েও না, আমি কখনো কারো থেকে আমাদের মধ্যে সম্পর্কের উল্লেখ করব না। আমাকে নিজের অবস্থা ভালো করে জানা আছে রাজপুত্র সাহেব। সে হয়তো তার হার মেনে নিয়েছে। সে পা কদম তার দিকে এগোতে গেল। ভালো, কিন্তু আমাকে তো জানা আছে না যে তুমি আমার কি এবং আমি কি করতে পারি তোমার সাথে এই নির্জনে। সে তার সৌন্দর্য দেখে যেন বিভ্রান্ত হয়ে গিয়েছে। তার চোখের মচলা ভাব দেখে আরাধ্যার হৃদয় শুকনো পাতার মতো কাঁপতে লাগল। না, তোমরা এমন কিছু করবে না। দয়া, দয়া, আমি তোমাদের প্রার্থনা করছি। কেন? আমার থেকে ভয় লাগছে যে খেয়ে নেব তোমাকে? এবং যাই হোক, তোমার মুখ দেখানো তো এখনো দিইনি আমি। সে তার চিবুকের নিচে তার হাতের তালু রেখে তার নাজুক মুখ ওপরে তুলে দিল। সে কাছে থেকে তো আরও প্রাণঘাতী লাগছিল। আমার প্রত্যেক আদেশ মানতে থাকবে তো তোমাকে রাজকুমারীদের মতো রাখব। যদি অস্বীকার করো তো তুমি জানো না যে আমার দ্বিতীয় রূপ তোমরা সহ্য করতে পারবে না। সে তার গরম শ্বাস তার মুখে ছেড়ে তাকে আরও ভয় দেখাতে দেখাতে বলল। সে এই ভয়ানক রূপে আরও বেশি সুন্দর লাগছিল, এবং কি সুন্দর করে তাকে তৈরি করেছে সৃষ্টিকর্তা। সে প্রত্যেক রূপে প্রাণঘাতী লাগত। রিয়ান্সের মন তার লাল আনাড়ি ঠোঁট ছোঁয়ার জন্য মচলতে লাগল। কি কারো ঠোঁট এত প্রাকৃতিক লালও হতে পারে? সে তার আঙুলের পুর দিয়ে তার ঠোঁট ছুঁয়েছে, এবং এই ছোঁয়ায় সে শিহরে উঠেছে, কিন্তু অসহায় ছিল। সে তার এত কাছে ছিল এবং দুটো হাত দেয়ালে টেকিয়ে সে তার চক্রে বন্দি করে রেখেছে যে সে কোথাও যেতে পারে না। অসহায়তার মারে আরাধ্যার চোখ থেকে আঁসু টুপকে পড়ল। তাকে তার এত অসহায়তায় কাঁদতে আসছিল। এই জন্যই তো তাকে রাজপুত্রদের থেকে ভয় লাগত। তাদের থেকে ঘৃণা ছিল, কারণ তারা নিজের থেকে কম লোকদের জুতোর নোকা রাখত। উফ, এই কান্না তো বন্ধ করো ইয়ার। তোমার এই রূপ আমাকে আরও বিভ্রান্ত করছে। আরাধ্যার ঠোঁট ধীরে করে কাঁপল। আঁসু ঘুরে তার ঠোঁটের কোনায় থেমে গিয়েছে, এবং এমন লাগছিল যেন গোলাপের পাপড়িতে শিশিরের মতি চকচক করছে। এবং এখন তো রিয়ান্স নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। চোখ বন্ধ করে সে তার ঠোঁটের মতি তার ঠোঁট দিয়ে পান করল। গরম শ্বাস এবং দহকা ঠোঁট আরাধ্যাকে এমন লাগল যেন তার পুরো অস্তিত্ব দহকে উঠেছে। সে তার শ্বাস আটকে রেখেছে। কিছু মুহূর্ত পর তাকে জরা দূর সরিয়েছে। ভালো, ঠিক আছে, কিছু বলবো না। এখন আঁসু সাফ করো তাড়াতাড়ি। সে দুটো পা পিছনে সরল। হয়তো তাকে সত্যি এই নাজুক কলির ওপর করুণা হয়েছে। আজ তো পিছিয়ে গিয়েছি, কিন্তু মনে রেখো, বেশি দেরি পর্যন্ত তোমরা দূর থাকতে পারবে না আমার থেকে, এবং আজ থেকে তুমি এই কক্ষে ঘুমাবে। দাদিসা বললেও তাদের মানা করে দিও, বুঝলে? সে তাকে আদেশ দিয়ে বাইরে চলে গেল, এবং আরাধ্যার জানে যেন জান ফিরে এলো। সে যেন তার কক্ষে ঢুকল। তন্ভী সামনে বিছানায় পা রেখে বসেছিল। রিয়ান্স তাকে দেখে অবাক হল। ঘড়িতে সময় দেখল তো 11টা বাজছে। সব ঠিক, তুমি এই সময় আমার কক্ষে? সে হালকা ফুলকা ধরনে বলল। কেন? কি কারো অন্যের অধিকার আছে এই কক্ষে? সে বড় অহংকারে বলল। এমন কখন বলেছি আমি? শুধু আজ খুব ক্লান্ত হয়ে গিয়েছি আর ঘুমাতে চাই। সে অসহায়ের মতো বিছানায় পড়ল। কিন্তু রিয়ান্স, আমি তো তোমাদের সাথে কিছু সময় কাটানোর ভাবছিলাম, কিন্তু তোমরা তো খুব বিরক্তি করে। আর যাই হোক, সারাদিন সভায় সিদ্ধান্ত শোনাতে থাকো এবং রাতে এসে ঘুমিয়ে যাও। কিভাবে কাটবে আমাদের? সে তাকে চিড়াতে চিড়াতে বলল। তাহলে কে বলছে আমার মতো বিরক্তিকর মানুষের সাথে সময় কাটাতে? কি করব? হৃদয় তো থেমেছে। তোমার ওপর তো কোনো অন্য বসে না এতে। তন্ভীর কথা শুনে রিয়ান্সের চোখে একটা নির্দোষ ছায়া থেমে গেল। সত্যি বলছ? হৃদয় তো নিজের মনমান্যকারে। সে ঠোঁটের নিচে ধীরে করে হাসল। ভালো রিয়ান্স, তোমাকে জানা আছে না মা এখানে কোন উদ্দেশ্যে থেকেছে? তুমি কখন গম্ভীর হবে আখিরে আমাদের সম্পর্ক নিয়ে? তন্ভী খোলাখুলি কথা বলল তো সে একদম পারেশান হয়ে গেল। এটা সত্য ছিল, তন্ভী তার পছন্দের এবং একা বন্ধু ছিল। কৌশল্যে আন্তির ইচ্ছা তাকেও ভালো করে জানা ছিল, কিন্তু না জানি কেন সে কখনো তার হৃদয়কে এমন অসংযত হওয়া অনুভব করেনি যা আজ কোনো অন্যের জন্য করেছে। সে যে এখন তার স্ত্রী, তার আমানত। দেখো তন্ভী, তুমি শহরের বাসিন্দা, গ্রাম তোমাকে বিরক্তিকর লাগে, এবং আমিও। তাহলে তুমি কেন নিজের জীবন একটা বিরক্তিকর মানুষের সাথে কাটাতে চাও? কি অর্থ? আমি তোমাকে ভালোবাসি আর, এবং ভালোবাসায় মানুষ সব কিছু সহ্য করে নেয়। তোমরা আমার চিন্তা ছেড়ো, আমি তোমাদের সাথে জঙ্গলেও সংসার করতে পারবো। শুধু তোমাকে মাথায় শেহনা সাজানোর প্রস্তুতি করতে হবে। সে তাকে সতর্ক করে কক্ষ থেকে চলে গেল, এবং সে মাথা ধরে বসল। উফ, ভাবপ্রবণ মেয়েকে কিভাবে বোঝাবো যে রিয়ান্সের হৃদয় এখন তার নিজের অধিকারে নেই। তাকে প্রথমবার ভালোবাসা হওয়ার অনুভূতি হয়েছে, যা খুব সুন্দর ছিল। আরাধ্যাকে তং করার তো আলাদা মজা ছিল। তার নরম ঠোঁটের ছোঁয়া তার চিন্তায় এলো তো সে দুবার মাতাল হয়ে গেল। তাকে নিজের বাহুতে সমেটে নিতে চাইত, কিন্তু জানত সে এখনো ছোট, এই অনুভূতি থেকে অজান।
ধীরে ধীরে সে তার ওপর তার ভালোবাসা প্রকাশ করতে চাইত। এখন সে তাকে আরও পারেশান করার চিন্তা করতে লাগল। সকালে নাস্তার টেবিলে সে বসে সেইকে দেখছিল যে রান্নাঘরে খাবার তৈরিতে লেগেছিল। তন্ভী তার পাশে বসে নাস্তা করছিল। আরাধ্যা, রিয়ান্সের নাস্তা নিয়ে আয়ো তাড়াতাড়ি, কৌশল্যাজি তাকে ডেকে বললেন। বড়ই অলস মেয়ে, একটা কাজ ১০০ বার বলো তাহলে করে। যখন থেকে সে এখানে এসেছে তখন থেকে লাগাতার প্রাসাদে অশুভ ছড়িয়ে গিয়েছে। কৌশল্যাজি তার উপর রাগে ঝাঁপিয়ে পড়ল। বাস বাস, অনেক হয়েছে, মা মেয়ের নাটক। আরাধ্যা, তুমি এদিকে আয়ো আমার কাছে। কে বলেছে এদের জন্য নাস্তা বানাও? বাকি চাকররা কি মরে গিয়েছে? তুমি শুধু আমার সেবার জন্য নিয়ে আসা হয়েছে। সারার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। দাড়িসার রাগে কৌশল্যাজি এবং তানভীকে দেখলেন। তাদের এই আধুনিক এবং নাজুক মেজাজের মা মেয়েকে এক চোখে ভালো লাগে না। তোমাকে আমি অবশ্যই শাস্তি দেব, বুঝলে তুমি আরাধ্যা? তাকে চ্যালেঞ্জ দিয়ে তানভী সেখান থেকে চলে গেল। রিয়ান্স সান্ত্বনার শ্বাস নিল। সে তানভীর অভ্যাস থেকে ভালো করে পরিচিত ছিল। কথা কথায় ভোটে যায়। ভালো, আমি যাচ্ছি দাদিসা। আজ শহর যেতে হবে, জমির কয়েকটা মামলা নিষ্পত্তি করতে হবে। সে আরাধ্যাকে একটা নজর দেখে বাইরের দিকে পা বাড়াল। রাতে যখন সে দেরি করে বাড়ি ফিরল তাহলে সোজা অতিথির কক্ষের দিকে এলো। সারা দিন সে আরাধ্যাকে ভেবে রইল। সেই মেয়ে রিয়ান্সের মনে ছেয়ে গিয়েছিল। কিন্তু অতিথির কক্ষ খালি ছিল। তাকে যারা অবাক লাগল, হয়তো দাদিসার কক্ষে থাকবে। এটা ভেবে সে পা কদম করে দাদিসার কক্ষের দিকে গেল। কিন্তু কক্ষে হালকা অন্ধকার ছিল এবং দাদিসা খর্রাটা দিয়ে ঘুমাচ্ছিল। তাকে চিন্তা হলো যে আখিরে সে কোথায় যেতে পারে। নিজের কক্ষে যাওয়ার পর সে স্নান করে বাইরে বেরোল। তাহলে সামনে তানভী দাঁড়িয়েছিল, কালো রঙের কাপড় পরে। সে যেন শুধু তার জন্য প্রস্তুত হয়েছে। রিয়ান্স তাকে দেখল কিন্তু কিছু বলতে পারেনি। তানভী বলতে লাগল, আজ ছাড়ব না তোমাকে। দেখো না, আবহাওয়া কত সুন্দর। তোমাদের সাথে আমাকে সময় কাটাতে হবে। এখন তো আমাদের সম্পর্ককে নামও দেওয়া যাবে। সে একটা অদায় বলল এবং রিয়ান্স চাইতেও তাকে কোনো উত্তর দিতে পারেনি। সে সেখানে বিছানায় বসল তো সে তার কাছে বসল। সে খুবই সাহসী এবং আধুনিক মেয়ে ছিল। তানভী রিয়ান্সের উপর অধিকার জতাতে কখনো পিছিয়ে যায় না। কিন্তু রিয়ান্সের মনে এখনও আরাধ্যা ছিল। সে ভাবতে রইল যে আখিরে সে কোথায় যেতে পারে। ভালো, তানভী, তুমি বসো। আমি যারা আরাধ্যার থেকে কিছু কাজ বলে আসি, তারপর মিলে কথা বলবো। কি ভাবো? সে বাহানা করে সেখান থেকে উঠল। না, তাকে তো তোমরা থাকতে দাও। কোনো কাজের নয় সেই মেয়ে। যাই হোক, তাকে আমি প্রাসাদের পিছনের অংশে পাঠিয়ে দিয়েছি। সকালে সে আমার সাথে অভদ্রতাও করেছে। তাহলে তাকে তার অবস্থা বলা দরকার। এবং কি দরকার ছিল তাকে অতিথির কক্ষে রাখার? তার জায়গা যেখানে আছে সেখানে থাকবে। সে নাকে যেন মাছি উড়িয়ে বলল, তো রিয়ান্সকে ধাক্কা লাগল। সেখানে তো খুব ঠান্ডা তানভী, তাকে কিছু হয়ে না যায়? সে একদম অস্থির হয়ে গেল। তো তানভী তাকে হাত ধরে কাছে বসিয়ে নিল। না, মরবে না সে এক রাতে। তোমরা কোথাও চেও না। সে তার কাঁধে মাথা রেখে কথা বলতে লাগল এবং রিয়ান্স চাইতেও তাকে ঝাঁকাতে পারেনি। কিন্তু বারবার সে আরাধ্যাকে ভাবছিল। রাতের প্রায় 2টো বাজে তানভী আখিরে তাকে ছেড়ে দিল। তো রিয়ান্স সান্ত্বনার শ্বাস নিল। ভালো, এখন আমি ঘুমাতে যাচ্ছি। সে রিয়ান্সের গালে হাত রেখে উঠল এবং শুভরাত্রি বলে সেখান থেকে চলে গেল। তার যাওয়ার পর সে তাড়াতাড়ি উঠল এবং প্রাসাদের পিছনের অংশে তৈরি ভাণ্ডারের কক্ষে গেল। তার হৃদয় দ্রুত ধর করছিল। সেখানে খুব ঠান্ডা ছিল। রিয়ান্সকে বড় চাদরেও ঠান্ডা অনুভব হচ্ছিল। দরজা খুলে এদিক ওদিক দেখল। তাকে আওয়াজ দিল তো সে সামনে দেয়ালে লেগে গুটিয়ে বসেছিল, কোনো ধরনের কম্বল ছাড়া। রিয়ান্স তাড়াতাড়ি তার দিকে এগোল, নিজের চাদর তার উপর ফেলে দিল। তাকে তানভীর ওপর খুব রাগ আসছিল এবং নিজের ওপরও। আরাধ্যা, চোখ খোলো। সে তার মুখ থপথপ করে বলল। সে একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, ঠোঁটও নীল হয়ে যাচ্ছিল। সে তাকে তাড়াতাড়ি বাহুতে তুলে নিজের কক্ষের দিকে এগোল। তার হৃদয় যেন কোনো ছুরি দিয়ে ছিন্ন ভিন্ন করছিল। বাস, অনেক হয়েছে। এখন আমি নিজের সম্পর্ক লুকাবো না। কক্ষে সে তাকে বিছানায় শুইয়ে কম্বল তার উপর করতে লাগল। সে জরা সরল। রিয়ান্সের হাত এখনও তার হাতে ছিল। আরাধ্যা, ওঠো। সে তার মুখ ধরে তাকে হিলাতে লাগল, যে ঠান্ডা থেকে এখনও কাঁপছিল। কক্ষে গরম থাকার পরেও তার দেহ এখনও ঠান্ডা ছিল। তারপর সে তার সাথে শুয়ে তাকে নিজের মধ্যে সমেটে নিল। সে নাজুক মেয়ে, না জানি কেন সবার অধীনে থাকত। রাত ধীরে ধীরে কাটছে এবং সে তাকে এমনই নিজের কাছে নিয়ে কখন ঘুমিয়ে গেল জানাই যায়নি। সকালে আরাধ্যার চোখ খুলল তো সে রিয়ান্সকে নিজের কাছে এমন দেখে খুব অবাক হল। তাকে হালকা হালকা জ্বর ছিল এবং দেহ খুব যন্ত্রণা করছিল। তানভী তার থেকে না জানি কোন জন্মের প্রতিশোধ নিয়েছে। হয়তো তার ভাগ্যে দুঃখ লেখা ছিল এবং রাতে না জানি রিয়ান্স তার সাথে কি করেছে। এটা ভেবেই সে হঠাৎ উঠল এবং বিছানা থেকে নামতে লাগল। তো রিয়ান্স তার হাত শক্ত করে ধরে নিল এবং আবার নিজের কাছে টেনে নিল। কোথায় যাচ্ছ এখানে? আয় আমার কাছে। তোমাকে এখনো গরমের দরকার আছে, শুয়ে থাকো। সে তাকে তার শক্তিশালী বাহুতে নিয়ে বলল, ছেড়ে দাও আমাকে।
যদি কেউ দেখে নেয় তো বিপদ আসবে, তোমাদের তো কিছু খারাপ হবে না। সে হঠাৎ কাঁদতে লাগলো এবং রিয়ান্সের হৃদয়ে একটা যন্ত্রণা উঠে গেল। কাঁদছ কেন? আমি এত নিষ্ঠুর নই। আমি তো শুধু তোমাকে তং করছিলাম, কিন্তু এখন প্রতিশ্রুতি করছি তোমাকে কেউ পরেশান করবে না। সে তার আঁসু মুছে বলল, আমার আঁসুর কি অবস্থা আছে? ভালো, আমার নসিবে তো কান্না লেখা আছে। তোমরা নিজের জীবন শান্তিতে কাটাও, সেই মেয়ের সাথে যে তোমার স্ত্রী হতে যাচ্ছ। সে দুঃখে বলল, ভালো, তাহলে তুমি ঈর্ষায় আছো। রিয়ান্সকে তার আগুনের মতো ধরন সান্ত্বনা দেওয়ার মতো লাগল। আমি কে হই ঈর্ষা করার? আমার অবস্থা তো তোমরা প্রথম দিনই স্পষ্ট করে দিয়েছ এই প্রাসাদে। সে হঠাৎ তাকে ঝাঁকিয়ে বিছানা থেকে উঠল, এবং আমার হৃদয়ে তোমার কি অবস্থা আছে এটা শীঘ্রই স্পষ্ট করে দেব রাজকুমারী। রিয়ান্স সে যাওয়ার পর মুখে বড়বড় করে বলল। সে রান্নাঘরে তনবির অনুরোধে পপড়া ভাজছিল। দাদিসা তার কক্ষে ছিল এবং তনবিকে বাহানা মিলে গিয়েছে তাকে তং করার। তাকে কাজ করায় কোনো পরেশানি নেই, কিন্তু যে ধরন সে তাকে খাওয়ার নজরে দেখত, আরাধ্যা ঘাবড়ে যায়, কাজ নিজেই খারাপ হয়ে যায়। এখনও সে তার মাথায় দাঁড়িয়েছিল। আখিরে কোন কথার অহংকার আছে তোমাতে? 2 পয়সার চাকরানি রিয়ান্সের কক্ষে কি করতে গিয়েছিলে এত সকাল সকাল? তনবি তাকে কক্ষ থেকে বেরোতে দেখে নিয়েছে, তখন থেকে তার তদন্ত নিচ্ছে। আমি তো তোমাকে প্রাসাদের পিছনের অংশে পাঠিয়ে দিয়েছিলাম না? তাহলে কি সকাল সকাল তার কক্ষে আমার অভিযোগ লাগাতে গিয়েছিলে? এবং আরাধ্যা শুধু চুপচাপ তার কাজ করতে রইল। কি গুঙাবধির হয়ে? শোনা যায় না তোমাকে? তনবিকে তার সাফ গোলাপি মুখ আরও রাগ দিচ্ছিল। সে যেন তাকে অপমানের শিকার ছিল। ফোলা ফোলা লাল চোখ তার উদাস সৌন্দর্যে যেন 4 চাঁদ লাগিয়ে দিচ্ছে। সে সন্ধ্যা থেকে জ্বরে ছিল, এখনও তাকে বারবার চক্কর আসছে, কিন্তু সে ধৈর্য দিয়ে দাঁড়িয়ে তার ধমক শুনছিল। চোখের সামনে বারবার অন্ধকার ছেয়ে যায়। রিয়ান্স তার কাপড়ের বোতাম বন্ধ করে নিচে নামল। সে একদম প্রস্তুত হয়ে কোথাও যাওয়ার তাড়াতাড়িতে লাগছে। রিয়ান্স তার কাপড়ের বোতাম বন্ধ করে নিচে নামল। সে একদম প্রস্তুত হয়ে কোথাও যাওয়ার তাড়াতাড়িতে লাগছিল। রান্নাঘর থেকে আসা আওয়াজগুলো তার দৃষ্টি সেদিকে টেনে নিল। পা কদম করে যেন দরজায় এলো। তনবি যে পকোড়া জ্বালানোর ওপর আরাধ্যার উপর বর্ষণ করছিল, একদম থেকে খোলা তেল তার মুখে ফেলতে যাচ্ছিল, যে হঠাৎ রিয়ান্স বিদ্যুতের দ্রুততায় তার সামনে এসে গেল, এবং সেই খোলা তেল রিয়ান্সের বাহুতে পড়ে গেল। সাদা কাপড়েও জায়গা জায়গায় ছিটানো পড়ে গেল, এবং আরাধ্যা তো যেন একদম সহমে তার পিছনে দাঁড়িয়ে কাঁপছিল। তাকে তনবির থেকে এই কদর নিষ্ঠুরতার আশা একদম নেই, এবং তনবি ফাটা ফাটা চোখ দিয়ে তাকে দেখছিল। উফ, রিয়ান্স, তোমার হাত! সে তার হাত ধরতে চাইল, কিন্তু রিয়ান্স তার হাত রাগে ঝাঁকিয়ে দিল। দাদিসা এবং কৌশল্যাজিও রান্নাঘর পর্যন্ত এসে গিয়েছে। আমার হাত মা লাগাও না তনবি, তুমি কত নিষ্ঠুর! যদি আমি না আসতাম তো তুমি তো এটার মুখ জ্বালিয়ে দিতে। হে ভগবান, আমি বিশ্বাস করতে পারছি না, সে তো যেন ধাক্কায় এসে গিয়েছে। নিজের যন্ত্রণা ভুলে এই কথায় অবাক যে যদি সে সামনে না আসত তো আরাধ্যার মুখ জ্বলে গিয়েছে। কি হয়েছে? এই মেয়ে নিশ্চয়ই কিছু করেছে, তাহলে তো তনবিকে এত রাগ এসেছে। এটা যখন থেকে আমাদের প্রাসাদে এসেছে তখন থেকে লাগাতার প্রাসাদে অশুভ ছড়িয়ে গিয়েছে। কৌশল্যাজিও তার উপর রাগে ঝাঁপিয়ে পড়ল। বাস করো তোমরা লোক, তনবির এই অত্যাচারের কিভাবে রক্ষা করতে পারো? আজ সে যা করেছে তার কারণে সে আমার নজর থেকে চিরকালের জন্য পড়ে গিয়েছে। সে সোজা তার চোখে দেখে বলল, এবং তনবির চোখ থেকে আঁসু বইছে। প্রথমবার রিয়ান্স তার উপর এমন রাগ করেছে, এবং দাদিসা তো যেন অবাক রয়ে গিয়েছে। অরে, জ্বালিয়ে দিল আমার শিশুকে! এদিকে আয়, আমাকে দেখাও কত জ্বলে গিয়েছে বাম। আরাধ্যা বেটা, তুমি যাও তাড়াতাড়ি, তারপর এটাকে বরফ নিয়ে আয়ো, বরফের সেকাই করো এর উপর। অরে, কোনো চিকিৎসককে ডাকো। দাদিসা তো যেন পুরো প্রাসাদে হাহাকার মচিয়ে রেখে দিয়েছে। আরাধ্যাকে যেন সচেতনতা এলো, এবং সে দৌড়াতে বরফ নিতে চলে গেল। দয়া করে বেদান্ত, এমন দেখো না আমাকে। কাশ তোমার জায়গায় আমার বাহু জ্বলে যেত, তনবি ভরা স্বরে বলল। রিয়ান্সের চোখে ওরা ঘৃণা সে সহ্য করতে পারছিল না। ফিলহাল তুমি শুধু এটা করো যে আমার নজর থেকে দূর চলে যাও, না হলে আমি এটাও ভুলে যাব যে তুমি কার মেয়ে। এটা বলে সে রান্নাঘর থেকে বাইরে সভাকক্ষে চলে গেল। কুসুমাজি তো হৃদয়ে হাত রেখে নিল, অবস্থা যেন তাদের হাত থেকে সরে যাচ্ছে। ব্যাটা, এখানে আয়ও, আমি পট্টি বেঁধে দিই। তুমি তো জানো না সে জরা রাগী, এবং তোমার বিষয় তো খুবই সংবেদনশীল। সকাল থেকে বেচারা রান্নাঘরে লেগেছিল, তোমার জন্য পকোড়া বানাচ্ছিল। কৌশল্যাজি তানবীর পক্ষে কথা বলতে লাগল। এবং তুমি একটা চাকরানিকে বাঁচানোর জন্য এত যন্ত্রণা সহ্য করতে পারো? কি দরকার ছিল সামনে আসার? আন্টি, আমাকে তোমাদের থেকে এই আশা নেই যে মেয়ের পক্ষে তোমরা মানবতা ভুলে যাবে। আরাধ্যা কাপড়ে লেপটে বরফ তার কাছে এসেছে। কি আমি এটা ঘায়ে নাগাই? সে ধীরে করে ইতস্তত করে জিজ্ঞাসা করল। রিয়ান্স আজ তার ভাগের যন্ত্রণা নিজের ওপর সহ্য করে যেন প্রমাণ করে দিয়েছে যে সে অন্য রাজপুত্রদের মতো নয়। তার হৃদয় তার ঘা দেখে জ্বলে উঠেছে। আমি নিজে লাগাবো আমার ছেলেকে, এবং তুমি নিজের মুখ কুম করো এখান থেকে। আগেই পরেশানি মচিয়ে দিয়েছে। কৌশল্যাজি ঘৃণায় বলল,
আরাধ্যা কৌশল্যাজির কথা শুনে আনসু মুছে সেখান থেকে যেতে লাগল যে তখন তাকে রিয়ান্সের আওয়াজ শোনা গেল। এদিকে আয়ো, আমার কাছে এসে বসো আরাধ্যা। রিয়ান্স নরম করে তার হাত ধরে নিল এবং তন্বী, যে এটা সব দেখছিল, একদম ধাক্কায় এসে গেল। তার বোঝা আগে থেকেই তাকে বিপদের ঘণ্টা বাজাচ্ছিল। ব্যাটা, এটা কি করছো? কেন এই দুপয়সার চাকরানির এত পক্ষপাত করছো? কৌশল্যাজি ধাক্কায় রিয়ান্সকে দেখল। এটা দুপয়সার চাকরানি নয় আন্টি, এটা আরাধ্যা রিয়ান্স, আমার স্ত্রী, আমার বিবাহিতা। এটা এই বাক্য সবার ওপর অবাকের পাহাড় ভেঙে দিয়েছে। এটা কি বাজে কথা? কৌশল্যাজি একদম বিছানা থেকে উঠেছে এবং দাদি স্যার তো যেন হৃদয়ের মুরাদ পূর্ণ হয়ে গিয়েছে। তাদের তো সে প্রথম নজরেই ভাইয়েছে। এমনই বউ সে রিয়ান্সের গেন্দ চাইত। এটা বাজে কথা নয়, সবচেয়ে বড় সত্য। সবাই করা আরাধ্যার বাবার বিরুদ্ধে সিদ্ধান্ত তাকে লাবারিশ করে দিয়েছে এবং এটা তার বাবার শর্ত ছিল যে তার মেয়েকে কোনো অপমানর হোক। এজন্য আমি সবার মতামতকে মনে রেখে হ্যাঁ বলে দিয়েছি। আমি এমন সবাইকে আমার বিরুদ্ধে করতে পারি না এবং না আমি কোনো মেয়েকে এমন অসহায় ছেড়ে দিতে পারি। আমি তখন মজবুর ছিলাম, কিন্তু আজ আমাকে খুশি যে আমি আরাধ্যাকে বেছে নিয়েছি। এটা আমার স্ত্রীর মর্যাদার যোগ্য। তার এই বাক্য তন্বীর হৃদয়কে জ্বালিয়ে রাখ করে দিয়েছে। রিয়ান্স, আমি এই দিন দেখার জন্য তো তোমাকে মা হয়ে পালিনি না। তুমি জানো না যে তন্বী শৈশব থেকে তোমাকে চায়? সে তো মরে যাবে। কৌশল্যাজি একদম কাঁদতে লাগল। আমাকে ক্ষমা করো আন্টি, কিন্তু আমি এখন কোনো অবস্থায় আরাধ্যার থেকে পিছিয়ে যেতে পারি না। আমি তন্বীকে সবসময় নিজের বন্ধু ভেবেছি এবং আজ যা সে চাল করেছে সেটাও এই বন্ধুত্বের সম্মান ছিল যে আমি তার মুখে চড় মারিনি। না হলে এই কথা ক্ষমা করা যায় না। আমি তোমাদের উপকারের সবসময় কৃতজ্ঞ থাকব, কিন্তু এর বদলে আমি নিজেকে সঁপতে পারি না এবং না আমার হৃদয় এখন এই কথার অনুমতি আমাকে দেয়। ক্ষমা চাই। এটা বলে সে উঠে কক্ষের দিকে এগোল। জ্বালার যন্ত্রণা এখন তার চোখ থেকে প্রকাশিত ছিল। দাদিসা সিনি চড়তে পারে না, এজন্য তিনি আরাধ্যাকে তার কক্ষে পাঠিয়ে দিয়েছে। সে শার্ট খুলে এখন নিজেই পট্টি লাগাচ্ছিল। খুব কষ্ট করে যন্ত্রণা তার চোখে প্রকাশিত হচ্ছিল। সে তাড়াতাড়ি তার কাছে এলো। দয়া করে আমাকে পট্টি করতে দিন। সে তার হাত থেকে ব্যান্ডেজ ধরে নিয়েছে। ঘা খুব ছড়িয়ে গিয়েছে। যদি এই তেল আজ তার মুখে পড়ত তো সে ভেবে একটা শিহরণ নিল। রিয়ান্স তার চোখে দেখে যেন সব যন্ত্রণা ভুলে গেল। সে তার হাত ধরে তাকে নিজের কাছে বসিয়ে দিল। কি এখনও আমার থেকে কোনো অভিযোগ আছে তোমাকে? সে তার চোখে দেখতে দেখতে বলল। তো কি এটা সব হিরো হওয়ার জন্য করেছ তোমরা? তো খুব ধন্যবাদ। না হলে আজ তো আমি নিজের মুখ কাউকে দেখানোর যোগ্য না থাকতাম। সবাই মজা উড়াত তোমাদের যে রিয়ান্সের স্ত্রী মুখ দেখানোর যোগ্য নয়। চাই আমি নামমাত্রই তোমাদের স্ত্রী। সে না চাইতেও রাগ হয়েছে এবং রিয়ান্স অবাক হল। আখিরে কোন মাটির তৈরি তোমরা? কোনো কথার প্রভাব হয় না তোমার ওপর, উল্টে খারাপ ধারণা হয়ে যায়। সে যেন জীবন ভরে জ্বলছে। তো কি করব? তোমরা এখানে নিয়ে আসতেই আমাকে সবার নজরে দুকড়ির করে দিয়েছিলে, চাকরানি করে দিয়েছ। তোমাদের কি লাগে যে চাকরানিদের থেকে কোন ধরনের সালুক করা উচিত? তার নারাজির আসল কারণ এখন সামনে এসে গিয়েছে। ভালো তো এই কথা, দাদিসার সেবাকে তোমরা এত নিচু ভাবো। বরং সত্য জিজ্ঞাসা করো তো আমি তোমাকে তাদের জন্যই বিয়ে করে নিয়ে এসেছিলাম। তাদের একদম তোমার মতো বউ আমার জন্য চাইত। যদি আমি বিয়ে করতাম তো এমনই কোনো মেয়ের সাথে করতাম যে আমাকে সামলাতে পারে এবং বিশেষ করে দাদিশাকে সামলাতে পারে, তাদের একাকিত্ব দূর করতে পারে। যদি তোমরা এই জিনিসকে কম ভাবো তো এটা তোমাদের নিজের চিন্তা। আরাধ্যা তার কথা শুনে লজ্জিত হয়ে গেল। আমাকে তাদের সেবা করায় কোনো লজ্জা নেই, বরং সে তো আমাকে নিজের দাদিশার মতো লাগে। নরম হৃদয়, খোলা হৃদয়ের প্রেম করা। সে তার বাহুতে পট্টি বাঁধতে বাঁধতে বলতে লাগল। তার সঙ্গের অনুভূতি খুব গভীর ছিল যে তার হাত কাঁপতে লাগল। অরে তোমরা তো রং বদলাতে বাজ, তোমরা এত নির্দোষ নও যত লাগো। সে তাকে নিজের কাছে টেনে বলল এবং এর আগে যে সে তার উপর প্রভুত্ব করে, আরাধ্যা হঠাৎ উঠল। তোমরা একবার চিকিৎসককে দেখিয়ে দাও। আমি তো যত করতে হয় করেছি। এখন আমি দাদিশার কক্ষে যাচ্ছি তাদের সেবার জন্য। যদি তোমাদের কিছু চাই তো বলো। সে নির্দোষতায় বলল। তো রিয়ান্স ধীরে করে হাসল। আমি নিজের কথায় একটা জিনিস জোড়া ভুলে গিয়েছি, যে তোমরা শুধু দিনের সময় তাদের সেবার জন্য, রাতের সময়ের জন্য নয়। সে দুষ্টুমিতে বলল, কারণ রাতের সময় আমার সেবা করবে। আমি সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি আসি, তাই আমাকে রাতের সময় তোমাদের দরকার হবে। সে নিজের বাক্য পূর্ণ করে বলল। তো আরাধ্যার হৃদয়ে লালিমা ছড়িয়ে গেল। হঠাৎ সে কক্ষ থেকে বাইরে দৌড়ে গেল। হৃদয়ে অদ্ভুত ধরনে ধড়কতে লাগল। এটা সত্য ছিল যে সে কোনো অন্যকে প্রেম করেছে। সে শৈশব থেকে তাকে পছন্দ করত এবং সেও তাতে আগ্রহ রাখত। কিন্তু রিয়ান্সের স্ত্রী হবার পর সে একবারও অঙ্কুরের বিষয়ে ভাবেনি। হয়তো বিবাহের সম্পর্কে এত কঠোরতা থাকে যে নারী তার পুরনো প্রেমিককে খুব পিছনে ছেড়ে দেয়। কিন্তু রিয়ান্সের ব্যবহার তাকে খুব যন্ত্রণা দিয়েছে এবং আজ যখন সে তার যন্ত্রণার মোয়াবোলা করে নিয়েছে তো আরাধ্যার হৃদয় যেন সাফ আয়নার মতো হয়ে গিয়েছে। হাসতে হাসতে সে দাদিশার কক্ষের দিকে এগোল। পথে সে তন্ভীর সাথে ধাক্কা খেল, যে রক্তভরা নজর দিয়ে তাকে দেখছিল। আমি দেখি যে তুমি কতক্ষণ
এখন রিয়ান্সের হৃদয়ে রাজ করবে। এটা শুধু কিছু সময়ের জন্য রাগে আছে, কিন্তু এত পুরনো বন্ধুত্ব এত সহজে শেষ হতে পারে না। আমি জানি যে সেও আমাকে ভালোবাসে, কিন্তু এখন নারাজ এবং আমি তাকে মানিয়ে নেব। তুমি নিজের সামান সামেটো, বেরিয়ে যাও এখান থেকে। সে তাকে ধমকি দিয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু আরাধ্যা জানত যে রিয়ান্সের নজর এবং হৃদয় শুধু এবং শুধু সে বসে গিয়েছে। এত তো তাকে চেনা ছিল। সে একটা গভীর শ্বাস নিয়ে দাদিশার কক্ষে গেল, তো দাদিশা খুশি খুশি তাকে গলায় লাগিয়ে মিলল। রিয়ান্স বড় লুকানো রুস্তম, সে তো তার দাদিশাকেও এই রহস্যের বিষয় বলা দরকারই ভাবেনি। কিন্তু আমাকে খুশি যে সে তোমার মতো মেয়েকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করেছে। আমাকে তো তুমি প্রথম নজরেই পরিবারের খানদানি মেয়ে লেগেছিলে, এবং বয়সের ফারাক কোনো এত গুরুত্ব রাখে না বেটা। আমার নাতি তোমাকে খুব খুশি রাখবে, কারণ আমি তার চোখে তোমার জন্য আজ প্রথমবার প্রেম দেখেছি। তার প্রেমকে ঠেলে দেও না, কারণ রিয়ান্সের প্রেম প্রত্যেক নারীর ভাগ্যে আসে। সে আরাধ্যাকে গলায় লাগিয়ে বলল, তো আরাধ্যার হৃদয় যেন একদম থেকে শান্তি নেমে গিয়েছে। তাকে এখন কারো ধমকির থেকে কোনো ফারাক পড়ে না। যদি তার ভাগ্যে কোনো শান্তি এবং খুশির মুহূর্ত লেখা থাকে, তো তাকে কেউ টালতে পারে না। ঈশ্বরের উপর তাকে পূর্ণ বিশ্বাস ছিল। নিশ্চয় সে মানুষকে তার শক্তি থেকে বেশি পরীক্ষা করে না। কৌশল্যা যে নিজের সামান সামেটে সভাকক্ষে পা রেখে বসেছিল। তাদের বড় অহংকার ছিল যে রিয়ান্স তাদের থামিয়ে দেবে। দাদিশা তাদের আফসোস করে দেখল। দেখো কৌশল্যা, আমি মানি যে তোমাদের রিয়ান্সের ওপর খুব উপকার আছে। তোমরা তাকে তখন গোদে তুলে নিয়েছ যখন তার মাথা থেকে মা বাবার ছায়া উঠে গিয়েছে। কিন্তু তোমরা নিজে বলো যে এটা সবকিছু তোমরা সেই জন্য করেছ না যে নিজের মেয়ের রিশটা আমার সাথে করো। এটা তো দ্বিমুখিতা হলো না। যাই হোক, আমি রিয়ান্সের চোখে দেখেছি সে কখনো তন্ভীকে সেই নজরে দেখেনি যে নজরে একটা পুরুষ একটা নারীকে দেখে, এবং তন্ভীর কালকের চাল তো তাকে রিয়ান্সের নজরে পড়িয়ে দিয়েছে। তো ভালো হবে যে তুমি তাকে নিয়ে ফিরে শহর চলে যাও। আমি এখনও জীবিত, তার যত্ন করছি। মহারাজ দিনকর রিয়ান্সকে আমাকে সঁপে গিয়েছে, এবং আমি তার শিক্ষা ও পরবরিশে কোনো কমতি ছাড়িনি। যদি সে নিজের মর্জি করে নিয়েছে, তো আমি খোলা হৃদয়ে তার সিদ্ধান্ত স্বীকার করছি। তোমরাও করো তো ভালো। আমি এই রবিবারে রিয়ান্সের বিবাহ অনুষ্ঠান ধুমধাম করে করছি। যদি তোমরা সত্যিই তাকে নিজের ছেলে মানো, তো তার ইচ্ছার সম্মানও রাখো, না হলে নিজের এবং অচেনাদের মধ্যে কি ফারাক রইবে। দাদিশা কৌশল্যাকে অবাকের সাগরে ডুবিয়ে সেখান থেকে চলে গেল, এবং কৌশল্যাজি যেন হার মেনে নিয়েছে। সে রিয়ান্সকে জানত সে কখনো সেই মেয়ের থেকে পিছিয়ে যাওয়ার নয়, কিন্তু আসল সমস্যা তো তনভি। সে কিভাবে তার ছাড়া বাঁচবে, এটা ভেবে সে মাথা ধরে বসে গেল। সে দাদিশার কক্ষে বসেছিল, এবং আরাধ্যা না জানি কোথায়। দুদিন থেকে সে রিয়ান্সকে কোথাও দেখা যায়নি। সে যখনই প্রাসাদ আসে তো সে কোথাও অদৃশ্য হয়ে যায়, যেন তার ধমকি থেকে সত্যি ভয় পেয়ে গিয়েছে। সে সত্যি খুব নির্দোষ ছিল। সে রিয়ান্সকে চাইতে লাগল, কিন্তু তার সঙ্গ থেকে ভয় করে। কিন্তু নাদান ছিল, এটা জানে না যে সে কতক্ষণ রিয়ান্সের থেকে বাঁচিয়ে থাকতে পারে। একটা না একটা দিন তো তাকে রিয়ান্সের বাহুতেই আসতে হবে, এবং তার ভালোবাসার তীব্রতা সহ্য করতে হবে। রিয়ান্স বেটা, তোমরা কৌশল্যা এবং তনভীর চিন্তা করো না। তার সাথে আমি কথা বলে নিয়েছি। সেও তার মেয়ের কারণে মজবুর, এবং তার দুঃখ করা বানত। কিন্তু কি করতে পারি, ভাগ্যের সাথে কেউ লড়তে পারে না। এই জন্য আমি সিদ্ধান্ত করেছি যে তোমাদের এবং আরাধ্যার বিবাহ অনুষ্ঠান রাখি। এই রবিবারে পূর্ণ শান এবং শৌকতের সাথে আরাধ্যাকে এই বাড়ির বউ করতে চাই। তোমাকে কোনো পরেশানি তো নেই? আরে, কি কথা করছো দাদিশা? ভালো, আমি কেন আপত্তি করব? সে এদিক ওদিক দেখতে দেখতে বলল, না জানি সে কোথায় লুকিয়ে বসেছিল। যাকে খুঁজছ সে আজ রাতে তোমার কক্ষে পৌঁছে যাবে। কিন্তু শুধু তুমি তার যত্ন রাখো। শিশু সে, তোমার থেকে পুরো 11 বছর ছোট। যদি নাদানিতে তার থেকে ভুল হয়ে যায়, তো তাকে শাস্তি দিও না, কারণ স্ত্রী স্ত্রী হয়। দাদিশা দুষ্টুমিতে বলল। তো রিয়ান্স হাসল। অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ দাদিশা। তোমরা পরেশান হইও না। আমার দিক থেকে কোনো পরেশানি হবে না, না তাকে এবং না তোমাকে। সে একদম উঠল। ভালো দাদিশা, এখন আমার অবস্থায় করুণা করো, এবং আমার স্ত্রীকে পাঠিয়ে দাও আমার কক্ষে। আমি এখন আর অপেক্ষা করতে পারি না তার। সে অসহায়তায় ঠান্ডা ভরে কক্ষ থেকে চলে গেল, এবং দাদিশা আরাধ্যকে আওয়াজ দিতে লাগল, যে পর্দার পিছনে লুকিয়ে বসেছিল। আরাধ্যা বেটা, আমার নাতি কোনো নিষ্ঠুর রাক্ষস নয়, খুব প্রেম করা। তুমি কেন ভয় করছো তার থেকে? এই চোখ মিচকানোর খেলা শেষ করো, এবং যাও, অপেক্ষা করছে তোমার। এবং আরাধ্যার জান যেন লবড়ায় এসেছে। কিন্তু দাদিশা, তোমাকে আমার দরকার হবে, আমি তোমাদের কাছে থাকব। সে ভয়ে বলল। তো দাদিশাকে হাসি এলো। অরে, পাগল নাদান তোমরা একদম। যদি তুমি না যাও, তো সে নিজে আসবে তোমাকে নেওয়ার জন্যে। যাও বেটা, ভগবান খুশি রাখুক তোমাদের জড়ি। দাদিশা তাকে আশীর্বাদ দিতে লাগল, তো সে না চাইতেও তার কক্ষের দিকে এগোল। তনভি এবং কৌশল্যা শহর চলে গিয়েছে, এবং আরাধ্যা যেন সান্ত্বনার শ্বাস নিয়েছে। কিন্তু আসল সমস্যা তো কক্ষে তার অপেক্ষায় ছিল। সে দরজা খুলে ভিতরে গেল, তো রিয়ান স্নান করে বাইরে বেরিয়েছে। ভেজা চুলকে তোয়ালে দিয়ে ঘষছিল। তার এই রূপ যে কোনো মেয়েকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আরাধ্যা কতক্ষণ তার থেকে বাঁচতে পারত ভালো। সে বিছানায় বসে অস্থিরতায় আঙুল চটকাতে লেগে গিয়েছে।
রিয়ান্সকে তার অবস্থা দেখে মজা আসছিল। সে পা কদম তার কাছে এলো, তার পাশে বসল। তার কাঁধের গন্ধ আরাধ্যার পুরো অস্তিত্বকে মহকিয়ে দিচ্ছিল। ঘাবড়াচ্ছ কেন? এত বলে সে তার মুখ নিজের দিকে ঘুরিয়ে বলল, না তো, আমি তো ঘাবড়াচ্ছি না। এবং তোমাদের ঘা কেমন? সে কথা বদলানোর চেষ্টা করল। যখন মসিহা কাছে বসে, তো ঘায়ের চিন্তা কাকে হয়? সে তার কপালে নিজের ঠোঁটের ছোঁয়া রেখে মাতাল স্বরে বলল, আজ সে কোনো অবস্থায় টলতে যাচ্ছে না। এবং আরাধ্যাকে নিজের জান বেরিয়ে যাওয়া অনুভব হচ্ছিল। আরাম করে হয়ে যাও জান, এত পরেশান কেন হচ্ছ? এবং শোনোনি তোমরা, দাদিশা কি বলেছে? রবিবারে আমাদের অনুষ্ঠান আছে। এই সুন্দর সম্পর্কের বিষয়ে পুরো দুনিয়াকে বলতে হবে। এটা বলতে হবে যে কিভাবে একটা ছোট মেয়ে প্রিয়ান্সকে পুরোপুরি হারিয়ে দিয়েছে। এটা বলে সে উঠে আলমারি পর্যন্ত গেল, দরজা খুলল এবং কিছু বের করে আবার তার সামনে হাঁটুতে বসল। আরাধ্যা তার এই ধরন দেখে অবাক রয়ে গেল। সে বক্স খুলতে লাগল এবং তার থেকে একটা হীরের হার বের করতে লাগল। এটা তোমার মুখ দেখানো। যত তোমরা সুন্দর, তোমাদের সামনে এই উপহার কিছু নয়, খুব তুচ্ছ। কিন্তু এটা আমি খুব হৃদয় থেকে শুধু নিজের নখজড়ি স্ত্রীর জন্য খুব প্রেম করে কিনেছি। কি আমি এটাকে পরানোর সাহস করতে পারি? সে এত হৃদয় ছোঁয়া ধরনে বলল যে আরাধ্যার অস্তিত্বে তার স্বরের মিষ্টতা ভরে গেল। সে তার সামনে ঝুঁকে তো রিয়ান্স তার সুরাইয়ের মতো গলায় সেটা পরিয়ে দিল এবং তার সাথে একটা প্রাণঘাতী অসভ্যতাও করল। রিয়ান্সের দহকা নরম ঠোঁটের ছোঁয়া নিজের গলায় পড়তেই একটা সিসকি আরাধ্যার লবড়া থেকে বেরিয়েছে এবং চোখ বন্ধ করে সে এই ছোঁয়াকে অনুভব করেছে। আমি তোমাকে খুব ভালোবাসি জান। আমি তোমার মুখ দেখে ছাড়া তোমার সাথে প্রেম করেছি, প্রথম নজরের প্রেম। আমি নিজের ভগবানের খুব কৃতজ্ঞ যে সে তোমাকে আমার জন্য বেছে নিয়েছে। বলতে বলতে সে বড় প্রেম করে তার ঘুমটা খুঁড়ে পাশে রেখেছে। সে তার সামনে ঝুঁকে তার মুখ নিজের হাতে ধরে বলল, প্রতিশ্রুতি করছি, যতক্ষণ জীবিত থাকব তোমার থেকেই প্রেম করব, তোমার প্রত্যেক অধিকার পূর্ণ করব, এবং এজন্য আমার থেকে ভয় করার দরকার নেই। তুমি শুধু রিয়ান্সের জন্য তৈরি। সে বড় প্রেম করে তাকে বিছানায় নিয়ে এসেছে। কিছু মুহূর্তের জন্য আরাধ্যাকে ভয় লাগল, কিন্তু যেই কদর প্রেম করে রিয়ান্স তাকে ছুঁয়েছে, তার সব ভয় বেরিয়ে গিয়েছে এবং এখন নিজেও তার সঙ্গে তাকে সান্ত্বনা অনুভব হচ্ছিল। প্রত্যেক মুশকিলের পর সহজতা হয় এবং জীবনের রাস্তা চাই কত খসখসে কেন না হোক, একটা পড়াও এমন অবশ্যই আসে যে সব কাঁটা পায়ে থেকে বেছে নেওয়া হয় এবং তার বদলে এমন মসিহাই মেলে যে মানুষের আত্মা শান্তিতে ডুবে যায়। আরাধ্যার জীবনে রিয়ান্স নামের পড়াও এসে গিয়েছে। তার যাত্রার ক্লান্তি এখন শেষ হতে যাচ্ছে এবং জীবন সুন্দর হতে যাচ্ছে।